ঠিক আছে, তো আমরা হচ্ছে ডিসকাশন স্টার্ট করছি। শুরুতে হচ্ছে আমাদের এই কোর্সের গোল কি, এবং যদি আমরা কোনো কিছু শেখার আগে গোল সেট করতে না পারি বা না বুঝি যে অ্যাকচুয়ালি আমরা কেন পড়ছি, তাহলে আসলে ওইটা খুব একটা কাজে দেয় না। এই জন্য আমি হচ্ছে চেষ্টা করব যে আমাদের কোর্সের যে গোল সেটা মোটামুটি ইয়া করার জন্য, বলার জন্য। তারপরে হচ্ছে আমরা চেষ্টা করব সিলেবাস এবং প্রজেক্ট সম্পর্কে একটু কথা, যেহেতু আজকে আমাদের ফার্স্ট ক্লাস, তো আজকে কোর্স ডিসক্রিপশন এবং ইন্ট্রোডাকশনটা আমরা কভার করব। ঠিক আছে, তো ফার্স্টে হচ্ছে যে কোর্স ইনফরমেশনের এখানে যে ওয়েবসাইটটা দেওয়া আছে, এই ওয়েবসাইটে ম্যাটেরিয়াল থেকে শুরু করে যত ইনফরমেশন আছে এই কোর্স ওয়েবসাইটে পাওয়া যাবে। ওকে, আমাদের যে ম্যাটেরিয়ালগুলো আছে সবগুলো পিডিএফ আকারে ওয়েবসাইটে আপলোড করা থাকবে। এছাড়াও এই কোর্সের জন্য আমরা ডিসকর্ড ইউজ করছি না, ইমেল ইউজ করব। সো প্রত্যেকটা লেকচার শেষে ইমেল না গেলেও আমাদের কোর্স একদম শেষ হলে তারপরে ম্যাটেরিয়ালগুলো যাবে। ওকে, আর প্রত্যেকটা কোর্সের মানে স্লাইডগুলো ইসে থাকবে, ওয়েবসাইটে থাকবে। ওকে, এখন যেটা বলছিলাম যে এখানে হচ্ছে আমাদের কোর্স ইনফরমেশান পাওয়া যাবে উইথ শিডিউল। ওকে, তোমরা সবাই এখানে যে কোর্স ইনফরমেশান মানে ইয়েটা আছে, ওয়েবসাইট আছে, কাইন্ডলি এটা করবা। আজকের এজেন্ডা হচ্ছে কোর্স ডিসক্রিপশন, বায়োইনফরমেটিক্স কী, কেন এবং কিভাবে এটা আমরা অ্যাকচুয়ালি অ্যাপ্রোচ করব বা বায়োইনফরমেটিক্স প্রবলেম সলভ করব, কম্পোনেন্টস অফ বায়োইনফরমেটিক্স, এরপর হচ্ছে স্টেপস ইন এ বায়োইনফরমেটিক্স প্রজেক্ট। এই যে মোটামুটি যতটুকু এখানে যা দেখতে পাচ্ছি এটা হচ্ছে খুবই বেসিক কথাবার্তা। যারা 8 ব্যাচের আছো ম্যাক্সিমামই এটা পড়েছো বা দেখেছো, কিন্তু হোপফুলি আমি আশা করি যে আমাদের এই কোর্সটা শেষে মানে তোমরা প্র্যাকটিক্যাল কিছু অ্যাপ্রোচ বা প্র্যাকটিক্যাল কিছু প্রবলেম সলভ করার যোগ্যতা অর্জন করবা। ওকে ওকে, ফার্স্টে হচ্ছে আমাদের এই কোর্সের যে আমরা অ্যাকচুয়ালি এই কোর্সে কী কী কভার করব বা কী কী শিখবো, হ্যাঁ, সেটা হচ্ছে যে বায়োইনফরমেটিক্সের ইন্ট্রোডাকশন এবং লাইফ সায়েন্স ক্যারিয়ারে বায়োইনফরমেটিশিয়ান কেন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন বা বায়োইনফরমেটিক্স কেন দরকার। এরপর হচ্ছে কোন কোন ফিল্ডে বায়োইনফরমেটিক্স অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করা যায়, মাল্টিপল বায়োলজিক্যাল ডেটাবেজেস, হ্যাঁ, সিকোয়েন্স রিট্রিভাল, অ্যালাইনমেন্ট, অ্যানালাইসিস। ওকে, অর্থাৎ ডেটা কালেকশন থেকে শুরু করে আমরা অ্যানালাইসিস পর্যন্ত কীভাবে কাজ করব সেই ধারণাটা আমরা এই কোর্স থেকে পাবো। তারপরে ব্লাস্ট, ডেটাবেস সার্চিং, বায়োইনফরমেটিক্স ফাইল ফরম্যাটস, জিনোম ব্রাউজার্স, এরপর হচ্ছে বেসিক প্রোটিন অ্যানালাইসিস, সেকেন্ডারি স্ট্রাকচার প্রেডিকশন, পেয়ারওয়াইজ অ্যান্ড মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্ট। এইগুলো অ্যাকচুয়ালি বেসিক জিনিসপত্র। আমরা যেহেতু এটার নাম দিয়েছি বায়োইনফরমেটিক্স 101, তার মানে বায়োইনফরমেটিক্সের খুবই বেসিক জিনিসপত্র আমরা এখানে দেখাবো। এবং এই কোর্সে অ্যাকচুয়ালি কোনো ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করছি না। এই কোর্সে আমরা ব্যবহার করব হচ্ছে সবই অনলাইন বেসড টুলস। সো যাদের প্রোগ্রামিং এক্সপেরিয়েন্স নাই তাতেও কোনো প্রবলেম নাই। এখানে আমরা কিছু টেক্সট বুক অবশ্যই ফলো করতে বলবো, সেটা হচ্ছে বায়োইনফরমেটিক্স ফর ডামিজ। এটা খুবই ভালো একটা বই। এটা একটা বই, এখানে কিছু একদম প্র্যাকটিক্যাল কিছু অ্যাপ্রোচ আছে, সেটা আমরা দেখব। এছাড়া হচ্ছে বায়োইনফরমেটিক্স প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ, এইটা আমরা দেখব। আর একটা হচ্ছে কিছু কেস স্টাডিজ বা প্রজেক্ট করার জন্য বা প্রজেক্ট সলভ করার জন্য আমরা ইন্ট্রোডাকশন টু কম্পিউটেশনাল জিনোমিক্স, এই বইটা খুব ভালোভাবে যদি আমরা একটু পড়ি তাহলে আমাদের বায়োইনফরমেটিক্সের বেসিক যেটা সেটা কভার করবে। ওকে, আগেই বলে নিই এই কোর্সটাতে আমরা ধরে নিচ্ছি যে যেহেতু এখানে ইন হাউস ট্রেনিং, এটা অর্থাৎ আমাদের ডিপার্টমেন্ট প্লাস আমাদের কাইরাল জিনোমিক্সের যেসব মেম্বার আছে তারাই এখানে জয়েন করেছে। সো আমি ধরে নিচ্ছি যে প্রত্যেকের মলিকুলার বায়োলজি সম্পর্কে বেসিক ধারণা আছে। মলিকুলার বায়োলজি সম্পর্কে যাদের বেসিক ধারণা নাই তাদের জন্য কোর্সটা কঠিন হবে। তো এখানে আমাদের ম্যাক্সিমামেরই মলিকুলার বায়োলজি বা বেসিক বায়োলজি সম্পর্কে ভালো আইডিয়া আছে। সো কোর্সটা তাদের জন্য পারফেক্ট। ওকে, তো এই যে টেক্সট বুকগুলা, এই টেক্সট বুকগুলোর সবগুলারই পিডিএফ দিয়ে দেওয়া হবে, সো যাতে আমরা এগুলো অ্যাকচুয়ালি ব্যবহার করতে পারি। আর যেটা বললাম ফাইনালি যে বইটার কথা বললাম আমি, ইন্ট্রোডাকশন টু কম্পিউটেশনাল জিনোমিক্স, এই বইয়ে কেস স্টাডি অ্যাপ্রোচে কিছু কেস স্টাডি সলভ করা আছে যেগুলো অ্যাকচুয়ালি আমরা সলভ করলে আমাদের বেসিকটা অনেক শক্ত হবে। এরপরে যেটা বললাম এখানে অ্যাকচুয়ালি আমরা কোনো ধরনের প্রি রিকুইজিটস রাখিনি, মানে এটা যেহেতু প্রোগ্রামিং বেসড বায়োইনফরমেটিক্স কোর্স না,
টুলস বেসড, সো এখানে যে কেউ এটা খুব ইজিলি করতে পারবে। ওকে, আমাদের এই কোর্সে কিছু পলিসি আছে। হ্যাঁ, এই কোর্সটাতে শুধু জয়েন করলাম আর ক্লাস করলাম এরকম হবে না। এখানে যারা জয়েন করবে অবশ্যই তাদেরকে এই প্রসিডিউরটা ফলো করতে হবে। ওকে, এবং সব শেষ পরীক্ষাটা হবে গুগল ক্লাসরুমে, গুগল ফর্মের মাধ্যমে, এবং এখানে একটা প্রজেক্ট এবং প্রজেক্ট রিপোর্ট জমা দিতে হবে। এখানে প্র্যাকটিক্যালি 5টা প্রজেক্ট দেখানো হবে এবং সেই গুলোর উপর বেস করেই একটা প্রজেক্ট নিজে ডিজাইন করতে হবে এবং সেই প্রজেক্টটা কমপ্লিট করে 2 পেজের মধ্যে রিসার্চ প্রপোজাল সহ আমাদেরকে সাবমিট করতে হবে। অর্থাৎ রিসার্চ প্রপোজাল থাকবে এবং সাথে সাথে প্রজেক্ট রিপোর্টও আমাদেরকে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছি 20% অফ ইউর গ্রেড উইল বি ডিটারমাইন্ড বাই অ্যান অ্যাসাইনমেন্ট ডিউরিং নর্মাল ক্লাস আওয়ার্স। ওকে, অ্যাসাইনমেন্টগুলো থাকবে প্রত্যেকটা ক্লাস শেষে। এইটা আমাদের এই কোর্সের আরও ইনস্ট্রাক্টর আছেন, লিঙ্কন এবং দীপ্র দাস। লিঙ্কন আমাদের মানে ডিপার্টমেন্টেরই, সবাই চেনে, আর দীপ্র হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির বায়োকেমিস্ট্রির। তো দীপ্র খুবই ভালো এবং লিঙ্কনও ভালো কাজ করেছে। তো ওরা প্র্যাকটিক্যাল পার্টটা দেখাবে এবং আমি আশা করি প্রজেক্টগুলো তোমরা যদি সলভ করো বা ওরা যে প্রজেক্টটা দেখাবে সেই প্রজেক্টটা যদি তোমরা মনোযোগ সহকারে দেখো, তাহলে আমি আশা করি যে তোমরা নিজেরাই প্রজেক্ট ডিজাইন করতে পারবে এবং প্রজেক্টগুলা মানে পাবলিকেশন কোয়ালিটি প্রজেক্টও তোমরা নিজেরা কাজ করতে পারবে। ওকে, এরপর হচ্ছে যেটা বললাম, কিছু ডেটা সেট দেওয়া থাকবে যেগুলো অ্যাকচুয়ালি অ্যাসাইনমেন্ট পারপাজে, সেটা অবশ্যই কোয়ালিটেটিভ বা কোয়ান্টিটেটিভ যে কোনো অ্যানালাইসিস করতে হতে পারে। কিন্তু এখানে যেটা বললাম যে অ্যাসাইনমেন্ট থাকবে মোট হচ্ছে 8টা, মানে 8টা ক্লাসের উপর ভিত্তি করে 8টা অ্যাসাইনমেন্ট থাকবে, আর হচ্ছে প্রজেক্ট করতে হবে 2টা। ঠিক আছে, এই প্রজেক্টের 2টার মধ্যে অ্যাকচুয়ালি একটা হচ্ছে রিসার্চ প্রপোজাল আর একটা হচ্ছে মানে রিয়েল প্রজেক্ট। এই প্রজেক্টটা হচ্ছে নিজেদের ডেটা কালেকশন থেকে শুরু করে অ্যানালাইসিস পর্যন্ত করতে হবে। তারপরে হচ্ছে অ্যানালাইসিস করার পরে প্রজেক্ট রিপোর্ট তোমাদেরকে লিখতে হবে। এই হচ্ছে অ্যাসাইনমেন্ট পলিসি বা কোর্সের যে ইভ্যালুয়েশন পলিসিটা আছে সেটা আমি এখানে শেয়ার করলাম। ওকে, এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? এই যে আমাদের কোর্সের স্ট্রাকচার, এটা বোঝাটা গুরুত্বপূর্ণ। এই রিলেটেড কোনো প্রশ্ন আছে? এরপরে আমরা সেকশন 2তে যাব, যেখানে আমরা দেখব বায়োইনফরমেটিক্স হোয়াট, হোয়াই অ্যান্ড হাউ। এই পর্যন্ত কারো কোনো সমস্যা মানে প্রশ্ন আছে? ক্লাসটা হতে হবে ইন্টারঅ্যাক্টিভ। যদি তোমাদের প্রশ্ন থাকে প্রশ্ন করবা, যদি বুঝে থাকো তাহলেও মানে আনসার করবা। ওকে, তোমরা কি করেছো, মানে সবাই সিলেবাসগুলো দেখেছো? এবার আমরা আসি, যেটা বললাম এটা হচ্ছে কোর্সের ওয়েবসাইট। ওকে, কোর্সের ওয়েবসাইটে তোমরা এখানে সিলেবাসে যদি যাও তাহলে এখানে ইন ডিটেল দেখতে পাবা যে এখানে কোর্সের ডেসক্রিপশান, কেন এই কোর্সটা আমরা করছি, তারপরে কী কী শিখবো, এই কোর্স কাদের জন্য, রিকোয়ার্ড টেক্সট বুক, তোমরা এখানে ক্লিক করলে টেক্সট বুকগুলো পাবে। কোর্স পলিসির আন্ডারে এখানে সবই দেওয়া আছে। মুখ্য ব্যাপারটা হলো যে হোম পেজে যাচ্ছি, যাওয়ার পরে যদি তোমরা এখানে ক্লিক করো সিলেবাস, তাহলে তোমাদের সামনে একটা এক্সেল শিট থাকবে এবং এখানে এই যে দেখতে পাচ্ছ এখানে ডেট অ্যান্ড টাইম ইনস্ট্রাক্টর দেওয়া আছে। ওকে, এই যে আমি অ্যাকচুয়ালি ফার্স্ট 2টা ক্লাস নিব আমি, আর পরবর্তীতে সব ক্লাসগুলা নেবে হচ্ছে লিঙ্কন এবং দীপ্রদাস। এখানে দেখতে পাচ্ছ যে এই হচ্ছে মোটামুটি আমাদের সিলেবাস। এখানে 8 দিন ক্লাস হবে, মানে 8টা ক্লাস হবে, আর হচ্ছে প্রজেক্ট 2 দিন প্রজেক্ট হবে, মোট 10 দিনের কোর্স এটা। ওকে, তো 2 দিন যে প্রজেক্টটা হবে, কী কী প্রজেক্ট হবে এখানে দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছ প্রজেক্ট 1, প্রজেক্ট 2, প্রজেক্ট 3 অ্যান্ড প্রজেক্ট 4। 2 দিনেই 4টা প্রজেক্ট তোমাদেরকে দেখানো হবে। ওকে, তারপরে এই প্রজেক্টগুলোর উপর বেস করে তোমাদের পার্সোনাল প্রজেক্ট ডিজাইন করতে দেওয়া হবে। আমি আশা করি তোমরা কোর্স স্ট্রাকচার এবং সিলেবাস এগুলো বুঝেছো। এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? সমস্যা থাকার কথা না। তো আমরা অ্যাকচুয়ালি পড়াই ফেরত যাচ্ছি। ওকে, এখন আমরা আসি বায়োইনফরমেটিক্স কি। সহজ কথা যদি আমি বলি, বায়োইনফরমেটিক্স একটা মাল্টিডিসিপ্লিনারি ফিল্ড। মাল্টিডিসিপ্লিনারি বলতে বোঝাচ্ছি মানে একই সাথে অনেক মানে ব্যাকগ্রাউন্ডেড পিপল কাজ করেন। ওকে, যাদের মানে বায়োইনফরমেটিশিয়ান যারা, তারা বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের হতে পারে। হ্যাঁ, তো বায়োইনফরমেটিক্স ইজ এ ব্রাঞ্চ অফ সায়েন্স দ্যাট ইন্টিগ্রেটস কম্পিউটার সায়েন্স, ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, কেমিস্ট্রি, ইঞ্জিনিয়ারিং ফর অ্যানালাইসিস, exploration, integration, and exploitation of biological sciences data in research and development. ওকে, এই বায়োইনফরমেটিক্সের আরও
অনেকগুলো পার্ট আছে, বাট সেগুলো আমরা আলোচনার মুখ্য ব্যাপার না। আমি জাস্ট সিম্পলি বলছি বায়োইনফরমেটিক্স একটা টুলস, হ্যাঁ, যেটা ইউজ করে আমরা বায়োলজিক্যাল প্রবলেম সলভ করতে পারি। এখন এই টুলসটা হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি, মানে হচ্ছে এখানে শুধু বায়োলজি ইনভলভ তা নয়, এখানে কম্পিউটার সায়েন্স আছে, ম্যাথমেটিক্স আছে, স্ট্যাটিস্টিক্স আছে, ওকে, কয়েকটা ফিল্ড মিলে বায়োইনফরমেটিক্স গঠিত হয়েছে। এই জন্য বায়োইনফরমেটিক্সকে বলা হয় মাল্টিডিসিপ্লিনারি ফিল্ড, ওকে। Bioinformatics deals with storage, retrieval, analysis, and interpretation of biological data using computer-based software and tools. ওকে, অর্থাৎ এখানে ডেটা স্টোরেজ থেকে শুরু করে ইন্টারপ্রিটেশন পর্যন্ত, ওকে, ইন্টারপ্রিটেশন পর্যন্ত হচ্ছে বায়োইনফরমেটিক্স আন্ডারে কাজ করা হয়। মানে হচ্ছে ধরো আমরা ল্যাবে যে এক্সপেরিমেন্ট করি, আই মিন মলিকুলার ল্যাবে যে এক্সপেরিমেন্ট করি, সেই এক্সপেরিমেন্টের ফলে ডেটা জেনারেট হয়। ডেটা জেনারেট হলে ওইটা আমরা স্টোর করি, এটাকে বলা হয় স্টোরেজ। এরপরে কোনো একটা ডেটাবেস থেকে সেই ডেটাটা আমরা রিট্রিভ করি, মানে হচ্ছে কালেক্ট করি। এরপরে রিট্রিভ করার পরে হচ্ছে আমাদের অ্যানালাইসিস পার্ট থাকে। অ্যানালাইসিস করলাম, করার পরে সেখান থেকে আমরা কী কী সিদ্ধান্ত নিতে পারি বা কী পেলাম আমরা, সেটা আমাদের রিপোর্টে বা পেপারে আমরা কী করি, ডেসক্রাইব করি। এই ব্যাপারটাকে বলা হয় ইন্টারপ্রিটেশন, ওকে। তার মানে হচ্ছে বায়োইনফরমেটিক্স ডেটা স্টোরেজ, ডেটা রিট্রিভাল, ডেটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ বায়োলজিক্যাল ডেটা। এখন যদি আমরা প্রশ্ন করি হোয়াট ইজ ডেটা ফার্স্টে, ওকে, ডেটা হচ্ছে কালেকশন অফ ফ্যাক্টস, ইট ক্যান বি এনিথিং, মানে ধরো নাম্বার হতে পারে, ডেটা ক্যান বি ইমেজেস, অডিওস, ভিডিওস, ওকে, আই মিন ডেটা ক্যান বি এনিথিং, ওকে। তা আমরা এখানে বায়োইনফরমেটিক্স ডিল করে হচ্ছে বায়োলজিক্যাল ডেটা, ওকে। তার মানে বায়োলজিক্যাল ডেটা সেটা কোন ধরনের ডেটা হতে পারে, কারো আইডিয়া আছে? সিকুয়েন্স ডেটা, রাইট? ঠিক না? বায়োলজিক্যাল ডেটা আমরা একটু পরেই দেখব হোয়াট ইজ বায়োলজিক্যাল ডেটা অ্যান্ড ডেটাবেসেস, ওকে, তখন আরও ক্লিয়ার হবে। তাহলে যদি আমরা মানে এখানে বুঝে থাকি যে হোয়াট ইজ বায়োইনফরমেটিক্স, মানে যেটা বললাম যে এটা একটা টুলস যেটা ব্যবহার করে আমরা হচ্ছে বায়োলজিক্যাল প্রবলেমগুলো সলভ করে থাকি, ওকে। বায়োলজিক্যাল যে সমস্যাগুলো সেটা আমরা সলভ করে থাকি। আর এই বায়োইনফরমেটিক্স ডিল করে হচ্ছে ডেটা স্টোরেজ থেকে ইন্টারপ্রিটেশন পর্যন্ত। নেক্সট, বিগ পিকচার অফ বায়োইনফরমেটিক্স। এখানে আমি জাস্ট দেখিয়েছি বায়োইনফরমেটিক্সে কী কী ফিল্ড জড়িত আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বায়োলজি, স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স, ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োকেমিস্ট্রি। এই যে ফিল্ডগুলা, এই সবগুলো অ্যাকচুয়ালি বায়োইনফরমেটিক্সের সাথে কানেক্টেড, ওকে। তোমরা লক্ষ্য করবা তোমাদের ফ্রেন্ড যারা অন্যান্য ডিপার্টমেন্টে আছে লাইক কম্পিউটার সায়েন্স, তারাও কিন্তু বায়োইনফরমেটিক্স পড়ে। আবার যারা কেমিস্ট্রিতে আছে তারাও কিন্তু বায়োইনফরমেটিক্স পড়ে। কেমিস্ট্রিতে যারা, তাদেরও বায়োইনফরমেটিক্স পার্ট রয়েছে। আর বায়োলজি, মাইক্রোবায়োলজি, এ তো মানে মাইক্রোবায়োলজি তো আমরা জানি যে এখানে একটা স্পেশালাইজড কোর্সই আছে, দুইটা, 1 অ্যান্ড 2। তো মাইক্রোবায়োলজিতে বায়োইনফরমেটিক্সের অনেক গুরুত্ব আছে, তাই না? এটা হচ্ছে বিগ বিগ পিকচার অফ বায়োইনফরমেটিক্স, ওকে। এখন আমরা যদি দেখি আরও বায়োইনফরমেটিক্সের কিছু মানে কনসেপ্ট, সেটা হচ্ছে এটা একটা ইন্টারডিসিপ্লিনারি, যেটা বললাম ডিসিপ্লিনারি বা ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স দ্যাট ডেভেলপস অ্যান্ড ইমপ্রুভস অন মেথডস অফ স্টোরিং, রিট্রিভিং, অর্গানাইজিং অ্যান্ড অ্যানালাইজিং বায়োলজিক্যাল ডেটা। একটু আগে আমরা দেখে এসেছি। এটা মূলত একটা কম্পিউটেশনাল অ্যাপ্রোচ বা টেকনিক্স, ওকে, টু সলভ বায়োলজিক্যাল প্রবলেমস অ্যান্ড ডিসকভার দ্য ওয়েলথ অফ বায়োলজিক্যাল ইনফরমেশন হিডেন ইন বায়োলজিক্যাল ডেটা। একটা কথা আছে, ইনফরমেশন ইজ ওয়েলথ, ওকে। এখানে আমাদের ফুয়েলটা হচ্ছে ডেটা, ঠিক আছে। দিস ওয়ার্ল্ড ইজ ফুল অফ ডেটা, মানে অনেক ডেটা রয়েছে এখন বর্তমান বিশ্বে। এই ডেটা থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে মানে আমাদের বাস্তব জীবনে কাজে লাগাতে পারি। ফর এক্সাম্পল, ধরো আমরা ডেঙ্গু প্যান্ডেমিক নিয়ে যদি আমরা চিন্তা করি, আমরা কোভিড-19 আসি। কোভিড-19 সাউথ আফ্রিকা থেকে একজন একটা ভ্যারিয়েন্ট নিয়ে এসছে। তো এটা আমরা কিভাবে বুঝছি? এটা কিন্তু আসলে তার কপালের মধ্যে লেখা নাই যে সে এই ভ্যারিয়েন্ট নিয়ে আসছে। তো এটা কিভাবে জানা হয় বা কিভাবে মানে যারা পলিসি মেকার তারা কিভাবে বোঝেন, বা যারা অ্যাকচুয়ালি এগুলো হ্যান্ডেল করেন তারা কিভাবে বোঝেন যে এই ভ্যারিয়েন্টটা আসছে সাউথ আফ্রিকা থেকে? এটা কিভাবে বোঝে? এটা অ্যাকচুয়ালি এই যে ডিএনএ সিকোয়েন্সের মাধ্যমে প্রথমে ডেটা জেনারেট করা হয়, আই মিন বায়োলজিক্যাল ডেটা, তারপরে কম্পিউটেশনাল অ্যাপ্রোচ বা বায়োইনফরমেটিক্স অ্যাপ্রোচ ব্যবহার করে অ্যানালাইজ করার মাধ্যমেই কিন্তু আসলে বলা হয় যে এই পেশেন্টটা আসছে হচ্ছে সাউথ আফ্রিকা থেকে, মানে সরি, এই ভ্যারিয়েন্টটা আসছে সাউথ আফ্রিকা থেকে, ওকে।
তো এখানে যেটা বললাম, এখানে আমাদের অ্যাকচুয়ালি ডেটাটা হচ্ছে ফুয়েল। এই ডেটা ব্যবহার করে আমরা বাস্তব জীবনে অনেক সমস্যার সমাধান করতে পারি এবং ডেটা ভিত্তিক ডিসিশন বা যেটাকে আমরা বলি ডেটা ড্রিভেন ডিসিশন আমরা নিতে পারি। ওকে? যেমন ধরো আমরা আমাদের মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে কোনো কোর্স চালু করলাম, ফর এক্সাম্পল ডিস্টেন্স লার্নিং এবং হচ্ছে ফিজিক্যাল লার্নিং। তো এখন আসলে কোনটা ভালো হবে আমাদের লার্নিংয়ের জন্য, স্টুডেন্টদের জন্য, এটা যদি আমি স্টুডেন্টদের মানে পারসেপশন জানতে চাই, তাহলে কিন্তু মানে জানতে চেয়ে একটা সার্ভে করি যেটাকে বলা হয় প্রি কোর্স সার্ভে। তার মানে আমার একটা ডেটা জেনারেট হবে এবং ওটা অ্যানালাইজ করে আমি বুঝতে পারবো যে অধিকাংশ মানে শিক্ষার্থী কোন ট্র্যাকটা চুজ করছে, মানে ডিস্টেন্স লার্নিং অর ফিজিক্যাল লার্নিং। যদি আমি বুঝি, আমার ডেটা আমাকে বলে দেয় যে ফিজিক্যাল লার্নিং হচ্ছে বেটার দ্যান ডিস্টেন্স লার্নিং, তাহলে প্রফেসর বা যিনি ইন্সট্রাক্টর থাকবেন তিনি কিন্তু অ্যাকচুয়ালি ফিজিক্যাল লার্নিংয়ের দিকে নজর দেবে ডিস্টেন্স লার্নিংয়ের থেকে। কিন্তু আমরা এই ডেটা ভিত্তিক ডিসিশান না নিয়ে যদি আমরা ইমোশনাল ডিসিশান নিই যে ঠিক আছে আমার এটা ভালো লাগে, আমি এইটা মানে ইন্সট্রাক্টর বা প্রফেসর যদি এরকম সিদ্ধান্ত নেয় যে আমার এটা ভালো লাগে, আমি এই অ্যাপ্রোচে ক্লাস নিব, তাহলে কিন্তু ওই ডিসিশনটা আমাদের খুব একটা ভালো ডিসিশন হচ্ছে না। কিন্তু আমি যেটা বললাম যে আমরা একটা ডেটা জেনারেট করার মাধ্যমে ওটা অ্যানালাইজ করে যদি দেখি যে অ্যাকচুয়ালি কোন প্রসেসটা আমাদের মানে শিক্ষার্থীরা চাচ্ছে, তাহলে কিন্তু আমাদের লেকচার ডেলিভার, তারপরে হচ্ছে ইভালুয়েশন, স্টুডেন্টদের পারফরমেন্স সব কিছুই ভালো হবে। হ্যাঁ, এইটাকেই অ্যাকচুয়ালি বলা হয় ডেটা ড্রিভেন ডিসিশন। তো এখানে যেটা বললাম যে বায়োইনফরমেটিক্স একটা হচ্ছে কম্পিউটেশনাল টেকনিক্স বা অ্যাপ্রোচ, যেটা অ্যাকচুয়ালি ব্যবহার করে আমরা বায়োলজিক্যাল যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করতে পারি এবং ডিসকভার দ্য ওয়েলথ অফ বায়োলজিক্যাল ইনফরমেশন হিডেন ইন বায়োলজিক্যাল ডেটা, যেগুলো অ্যাকচুয়ালি হিডেন ইনফরমেশন, সেটা অ্যাকচুয়ালি আমরা এই বায়োইনফরমেটিক্স বা কম্পিউটেশনাল অ্যাপ্রোচ ব্যবহার করে এই প্যাটার্নটা খুঁজে বের করতে পারি বা রিভিল করতে পারি। ওকে, এখন বায়োইনফরমেটিক্সের আন্ডারে আরও কিছু কাজ আছে, দ্য ডিজাইন, কনস্ট্রাকশন, ইউজ অফ সফটওয়্যার টু জেনারেট, স্টোর, অ্যানোটেট অ্যান্ড অ্যানালাইজ ডেটা অ্যান্ড ইনফরমেশন রিলেটিং টু মলিকুলার বায়োলজি। যেটা আমি বললাম, এখানে বায়োলজিক্যাল ডেটা বলতে যেটা বোঝাচ্ছি সেটা মূলত জেনারেট হয় হচ্ছে এই মলিকুলার বায়োলজি ল্যাবে। যে ডেটাটা হচ্ছে আমরা স্টোর করি এবং ওখান থেকে পরে আমরা কালেক্ট করার পরে বিভিন্ন ধরনের টুলস ইউজ করে অ্যানালাইজ করি এবং সেখান থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি। এখানে মূলত আমরা যে বায়োইনফরমেটিক্স কোর্স ডিজাইন করেছি বা পড়ি, সেটা মূলত মানে এখানে বলা হয়েছে হেয়ার উই কনসিডার দ্য ইউজ অফ বায়োইনফরমেটিক্স টুলস রাদার দ্যান দেয়ার ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন। ফর এক্সাম্পল, মেগা একটা সফটওয়্যার যেটা ব্যবহার করে ফাইলোজেনেটিক ট্রি মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্ট করা হয়। তো এই যে একটা সফটওয়্যার, এটা ডেভেলপমেন্ট যারা করেছেন তারাও কিন্তু বায়োইনফরমেটিশিয়ান, মানে হচ্ছে তাদের যদি বায়োইনফরমেটিক্স নলেজ না থাকতো তারা কিন্তু এটা ব্যবহার করতে পারতো না। কিন্তু ওইটা ব্যবহার করে, মানে মেগা ব্যবহার করে আমরা ফাইলোজেনেটিক্স ট্রি তৈরি করছি, এইটা আমরা হচ্ছে ওই সফটওয়্যারের এন্ড ইউজার। তাহলে এখানে বায়োইনফরমেটিক্স কিন্তু দুইটা অ্যাপ্রোচ আছে। একটা হচ্ছে কেউ আছে টুলস ডেভেলপ করে, আরেকটা হচ্ছে যারা অ্যাকচুয়ালি শুধুমাত্র টুলসগুলো ব্যবহার করে ডেটা অ্যানালাইজ করে। তাহলে আমরা এখানে যেটা ফোকাস করছি সেটা হচ্ছে টুলসগুলো ব্যবহার করে ডেটা অ্যানালাইজ করছি। ওকে, তার মানে বায়োইনফরমেটিশিয়ান যারা তারা অ্যাকচুয়ালি মানে দুই ধরনের কাজ করতে পারেন। একটা হচ্ছে যে বায়োইনফরমেটিক্স টুলস ডেভেলপ করতে পারেন, হ্যাঁ, বেসড অন নিড, মানে যে কোনো ধরনের প্রয়োজনীয় সফটওয়্যার বানাতে পারেন। আরেকটা হলো যারা সফটওয়্যার বানাচ্ছে ওই সফটওয়্যারটা আমরা কি করতে পারি, ব্যবহার করতে পারি, অর্থাৎ আমরা হচ্ছে এন্ড ইউজার। ওকে, তার মানে বায়োইনফরমেটিক্সটা মানে বায়োইনফরমেটিশিয়ান যারা, তাদের কাজ দুই দিকেই কাজ করার সুযোগ আছে। সাধারণত যারা টুলস ডেভেলপমেন্টে কাজ করেন তারা ম্যাক্সিমাম কম্পিউটার সায়েন্টিস্ট মানে সায়েন্সের ব্যাকগ্রাউন্ডের হয়, কারণ হচ্ছে তাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থাকে এবং তারা কিছু বায়োলজিক্যাল নলেজ অ্যাকোয়ার করে বা অর্জন করার পরে তারা হচ্ছে সফটওয়্যারগুলো তৈরি করে ফর বায়োলজিস্ট বা এই যে আমাদের যে ফিল্ডগুলো রয়েছে যেখানে বায়োইনফরমেটিক্স অ্যাপ্লাই করা যায়। পরে আমরা কী করি, বা ওই যে টুলসগুলো ডেভেলপ হয় সেই টুলসগুলো আমরা ব্যবহার করে এই ডেটাগুলো অ্যানালাইজ করে তারপরে হচ্ছে আমরা আমাদের মানে সিদ্ধান্তগুলো গ্রহণ করি। ওকে, হেয়ার ইউ কনসিডার দ্য অ্যাক্সেস, স্টোরেজ অ্যান্ড অ্যানালাইসিস অফ ডেটা অ্যান্ড ইনফরমেশন ইন আইটেমস রাদার দ্যান দ্য জেনারেশন অ্যান্ড অ্যানোটেশন। অর্থাৎ আমরা এই কোর্সের জন্য যেটা করছি সেটা হচ্ছে যে আমরা কিন্তু ডেটা জেনারেশন, অর্থাৎ আমরা কিন্তু মলিকুলার ল্যাবে ডেটা জেনারেশন টু ইন্টারপ্রিটেশনে আমরা কাজ করছি না। অলরেডি অ্যাভেলেবল ডেটা আছে, সেই ডেটা আমরা ব্যবহার করে আমরা কাজ করব। তার মানে হচ্ছে আমরা কিন্তু ডেটা অ্যাক্সেস মানে হচ্ছে ডেটা কালেকশন, সেটা আমরা কালেক্ট করার পরে প্রসেস করব, তারপরে অ্যানালাইজ করব বা ইন্টারপ্রিটেশন করব। এই কোর্সের ফোকাস হচ্ছে এটা। তাহলে
এখানে আমরা কি বললাম যে আমরা এখানে যে বায়োইনফরমেটিক্সটা পড়ছি সেটা মূলত হচ্ছে অ্যানালাইসিস ফোকাস, অর্থাৎ এখানে টুলস ডেভেলপমেন্ট ফোকাস না, আমরা হচ্ছে আমাদের ফোকাস হচ্ছে অ্যানালাইসিস বেসড। ওকে, আর একটা ফোকাস কি, এখানে আমাদের ডেটা জেনারেশন ফোকাস কিন্তু নাই, আমরা অলরেডি ডেটা আছে সেই ডেটাকে আমরা ব্যবহার করব বাই ইউজিং অ্যাভেলেবল টুলস। ওকে, এখন আমি আছি বায়োলজিক্যাল ডেটা কয় ধরনের, বা ডেটা অ্যাকচুয়ালি কয় ধরনের। ডেটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে প্রাইমারি আর একটা হলো সেকেন্ডারি। ওকে, তো প্রাইমারি ডেটা মানে ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন, মানে হচ্ছে মাইক্রোবায়োলজি ল্যাবে, সরি আমি ধরলাম জগন্নাথ ইউনিভার্সিটির মলিকুলার বায়োলজি ল্যাবে যে ডেটাটা জেনারেট হচ্ছে এবং ওই ডেটাটা যারা ওন করে ওইটা হচ্ছে তাদের নিজস্ব ডেটা, মানে ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন, ওইটা হচ্ছে ওই মানে ল্যাবের জন্য প্রাইমারি ডেটা। ওকে, ফর এক্সাম্পল আমরা একটা প্রজেক্ট করব ওয়েট ল্যাব বেসড এবং সেখানে ডেটা জেনারেট হবে, ওই ডেটাটা হচ্ছে প্রাইমারি ডেটা, কারণ ওই ডেটাটা আমরা নিজেরা জেনারেট করেছি, এই জন্য বলা হয় ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন। আরেক ধরনের ডেটা রয়েছে যেটাকে বলা হয় সেকেন্ডারি ডেটা বা সেকেন্ডারি ইনফরমেশন, মানে হচ্ছে ওয়ার্ল্ডে অনেক ল্যাব আছে যারা ডেটা জেনারেট করছে এবং পাবলিকলি অ্যাভেলেবল বিভিন্ন ডেটা রিপোজিটরি রয়েছে, যেমন এনসিবিআই, ইএমবিএল এরকম, সেই সব ডেটা রিপোজিটরিতে ডেটা আপলোড দিয়ে রাখেন এবং ওই ডেটা আমরা যখন কালেক্ট করব এন্ড ইউজার হিসাবে সেটা হচ্ছে আমাদের জন্য সেকেন্ডারি ডেটা। মোট কথা, আমরা যদি ডেটা নিজেরা ল্যাবে জেনারেট করি এবং অ্যানালাইসিস করি সেই ডেটাটা আমাদের জন্য হচ্ছে প্রাইমারি ডেটা, আর যদি আমরা অন্যের ডেটা ব্যবহার করি তাহলে সেটা হচ্ছে আমাদের জন্য সেকেন্ডারি ডেটা। এখন কথা হচ্ছে প্রাইমারি ডেটা এবং সেকেন্ডারি ডেটা এই দুইটার মধ্যেই কিছু অ্যাডভান্টেজেস আছে, ডিসঅ্যাডভান্টেজেস আছে। যেমন প্রাইমারি ডেটা মানে হচ্ছে আমি নিজস্ব ল্যাবে, মানে আমাদের নিজেদের ল্যাবে আমরা নিজেরা তৈরি করছি, তার মানে এটা ইজি টু ইউজ, এটা ব্যবহার করাটা সহজ এবং প্রসেসিং লাগবে কম। ওকে, কিন্তু সেকেন্ডারি ডেটা যেটা, সেখানে আমাদের ডেটা প্রসেসিং লাগবে বেশি। কেন? কারণ ওই ডেটাটা অন্য একটা ল্যাবে জেনারেট হয়ে আছে, সেই ডেটাটা মানে পাবলিকলি অ্যাভেলেবল ডেটা রিপোজিটরিতে পাওয়া যাচ্ছে, তার মানে ওইটা যেহেতু সেকেন্ড হ্যান্ড ইনফরমেশান ওইটা কিন্তু আসলে ইজি টু ইউজ না। ওকে, তো যেটা প্রাইমারি ডেটা সেটা সুবিধা হচ্ছে ইজি টু ইউজ, কিন্তু সেকেন্ডারি ডেটা যেটা, ওখানে আমাদের মোর প্রসেসিং প্রয়োজন হয়, মানে অনেক প্রসেসিং করার দরকার হয়। কিন্তু প্রাইমারি ডেটার ক্ষেত্রে যেহেতু এটা আমাদের ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন, সো এটা আমরা ইজিলি ইউজ করতে পারি। ওকে, এটা হচ্ছে ডেটা কয় ধরনের সেটা আমরা এখানে শিখলাম। তাহলে এই স্লাইডটা যদি আমি সামারাইজ করি সেটা হচ্ছে যে মূলত বায়োইনফরমেটিশিয়ান যারা রয়েছেন তারা দুই ধরনের ফোকাসে কাজ করে থাকেন, একটা হচ্ছে বায়োইনফরমেটিক্স টুল ডেভেলপমেন্ট আর একটা হচ্ছে বায়োইনফরমেটিক অ্যানালাইসিস। তা আমরা মানে যে ধরনের বায়োইনফরমেটিশিয়ান হতে চাই সেটা হচ্ছে অ্যানালাইসিস বেসড, কারণ আমাদের ম্যাক্সিমামেরই কিন্তু আসলে কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড নাই বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড নাই, আমরা অ্যাকচুয়ালি অ্যাভেলেবল টুলস ইউজ করব। ওকে, 2 নাম্বার হচ্ছে আমরা কিন্তু এখানে ডেটা জেনারেশনে ফোকাস করছি না, আমরা অ্যাভেলেবল ডেটা ইউজ করব। ওকে, তার মানে হচ্ছে আমরা হচ্ছে সেকেন্ডারি ডেটা ইউজার। ওকে, আর যদি আমরা ল্যাবে জেনারেট করে সেই ডেটাটা বায়োইনফরমেটিক্স টুল ব্যবহার করে অ্যানালাইজ করি তাহলে ওইটা হচ্ছে আমাদের জন্য প্রাইমারি ডেটা। ওকে, আচ্ছা এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? আমি তো আসলে কথা বলেই যাচ্ছি। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? হ্যাঁ, ওকে, মানে একজন পেশেন্ট করোনা আক্রান্ত। ওকে, সে কোন ধরনের ভ্যারিয়েন্ট নিয়ে আসছে, হ্যাঁ, কোন দেশ থেকে নিয়ে আসছে, এইটা আমরা কিভাবে বুঝবো? এটা তো তার মানে শরীরে লেখা নাই বা কপালের মধ্যে লেখা নাই। এটা আমরা কি করি, তার থেকে স্যাম্পল কালেক্ট করি, করার পরে সিকোয়েন্স করা হয়। সিকোয়েন্স করার পরে এই যে বায়োইনফরমেটিক্স টুলস ব্যবহার করে তারপরে অ্যাকচুয়ালি সিদ্ধান্ত নেওয়া হয়, বা বোঝা যায় যে এই ভ্যারিয়েন্টটা কোন দেশ থেকে এসেছে বা কোন ধরনের ভ্যারিয়েন্ট। বোঝাইতে পারছি? আমি বলতে পারো যে এইটা আমি বোঝালাম যে বায়োইনফরমেটিক্সের গুরুত্ব। এই গুরুত্বটা কিন্তু অ্যাকচুয়ালি বুঝতে পারছে সবাই এই করোনা ভাইরাস আসার পরে। অর্থাৎ কম্পিউটেশনাল বায়োলজি এবং বায়োইনফরমেটিক্সের যে একটা ইম্পর্টেন্স আছে, এটা বাংলাদেশেও কিন্তু মানুষজন বুঝতে পেরেছে আ এই করোনা ভাইরাস আসার পরে। ইনফ্যাক্ট মাইক্রোবায়োলজির যে প্রয়োজন আছে সেটাও কিন্তু অ্যাকচুয়ালি করোনা আসার পরেই মানুষের মধ্যে একটু আ মানে বোঝা যাচ্ছে যে না, এটার প্রয়োজন আছে।
ওকে, আমি জাস্ট বোঝাতে চাইছি এইটা যে বায়োইনফরমেটিক্সের যে টুলগুলো আছে বা বায়োইনফরমেটিক যে অ্যাপ্রোচ আছে সেটা ব্যবহার করে আমরা কি করতে পারি। অর্থাৎ আমরা এই যে আহ, মানে একজন পেশেন্ট তার থেকে স্যাম্পল নিচ্ছি, নেওয়ার পরে আমরা সেটাকে সিকোয়েন্সিং করছি, তার মানে হচ্ছে ডেটা জেনারেট করছি এবং এই ডেটা থেকে আমরা সিদ্ধান্ত নিচ্ছি বা ডেটা ভিত্তিক সিদ্ধান্ত বা ডেটা ড্রিভেন ডিসিশন নিচ্ছি বাই ইউজিং বায়োইনফরমেটিক্স টুলস। ওকে, যেটা আমাদের অ্যাকচুয়ালি বায়োইনফরমেটিক হেল্প করে যে সে কোন দেশ থেকে এসেছে এবং কোন ধরনের ভ্যারিয়েন্ট সে আক্রান্ত। বোঝাতে পারছি তিলোত্তমা? হ্যাঁ। নো, এক্ষেত্রে আমরা সেকেন্ডারি ডেটা ইউজ করছি না, এটা হচ্ছে প্রাইমারি ডেটা। কেন? স্যাম্পলটা তো নিচ্ছে আমরা, ও স্যাম্পল নিয়ে ল্যাবে কাজ করছি আমরা এবং ওইটা সিকোয়েন্স করছি আমরা, তার মানে কি এই ডেটাটা আমাদের ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন না? তাহলে এইটা হচ্ছে প্রাইমারি ডেটা। থ্যাংক ইউ, এই প্রশ্নটা ভালো বোঝাতে পারছি। তাহলে এইটা হচ্ছে প্রাইমারি ডেটা। ওকে, নেক্সট। এখন কথা হলো বায়োইনফরমেটিক্স কেন আমাদের দরকার। ইন মোস্ট কেসেস বায়োলজিক্স অর ওয়েট ল্যাব ইজ নিডেড টু ভ্যালিডেট বায়োইনফরমেটিক প্রেডিকশনস। ওকে, বায়োইনফরমেটিক্স ক্যান রিডিউস ডেটা to a small set of testable predictions, assign a degree of confidence to each prediction. ওকে, এখন সিম্পল একটা কথা বলি। ভ্যাকসিন ডেভেলপমেন্টের কথা যদি আমরা সিম্পলি চিন্তা করি, ফর এক্সাম্পল করোনা ভাইরাসের ভ্যাকসিন ডেভেলপমেন্ট নিয়ে যদি আমরা কথা বলি, করোনা ভাইরাসের ভ্যাকসিন ডেভেলপমেন্টের আগে করোনা ভাইরাসের যতগুলো সিকোয়েন্স আছে, যারা ভ্যাকসিন ডেভেলপমেন্ট টিমে ছিল তার আগে, মানে এই ভ্যাকসিন ডেভেলপমেন্ট ওয়েট ল্যাবে আসার আগে এই ড্রাই ল্যাবের কাজটা করা হয়েছে। মানে হচ্ছে আগে এই সিকোয়েন্সগুলো অ্যানালাইজ করে একটা ডেটা ভিত্তিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এইটা আসলে কাজ করবে কি করবে না, বা কিভাবে তারা ওয়েট ল্যাবে আগাবে। ওকে, তার এই জন্য কিন্তু বায়োইনফরমেটিক্স বা ড্রাই ল্যাবের ইম্পর্টেন্স অনেক বেশি। হ্যাঁ, মানে অনেক সময় আছে, আহ, আমি একটু আরও ক্লিয়ারলি বলি। অনেক সময় আছে কোনো একটা কাজ, মানে যে কোনো ধরনের ডেভেলপমেন্ট হোক, বা সেটা নিউ ড্রাগ ডেভেলপমেন্ট হতে পারে বা ভ্যাকসিন ডেভেলপমেন্ট হতে পারে, যে কোনো ধরনের কাজ করার আগে বায়োইনফরমেটিক অ্যানালাইসিসের প্রয়োজন হয়। আবার কিছু প্রজেক্ট আছে বা কিছু কাজ আছে ওয়েট ল্যাব হয়ে যাওয়ার পরে বায়োইনফরমেটিক্সের কাজের প্রয়োজন হয়। ওকে, তো এখন কথা হলো, ফর এক্সাম্পল আমাদের একটা কোম্পানি আছে, এই কোম্পানি একটা ভ্যাকসিন ডেভেলপ করবে। তার মানে কি সে একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি ইনভেস্ট করবে। তো ইনভেস্ট করবে কি আন্দাজে, নাকি আগে থেকে প্রেডিক্ট করবে যে আমি যদি এখানে এই ইনভেস্টমেন্টটা করি তাহলে আমার এটার রিটার্ন আসবে? কারণ সবাই ব্যবসা করে লাভের আশায়, রাইট? তো যখন হচ্ছে এই মানে বিভিন্ন কোম্পানি ভ্যাকসিন ডেভেলপ করে, তখন আগে তারা এই যে এই বিভিন্ন পাবলিকলি অ্যাভেলেবল ডেটাবেস থেকে আগে ডেটা কালেক্ট করে। ডেটা কালেক্ট করে অ্যানালাইসিস করে দেখে যে আসলে এই ভ্যাকসিন ডেভেলপমেন্টটা পসিবল কিনা, বা পসিবল হলেও কোন ওয়েতে পসিবল। তারপরে তারা হচ্ছে ওয়েট ল্যাবে ডেটা এই টাকাটা ঢালে, মানে ইনভেস্টমেন্টটা করে। আমার কথা কি বোঝাতে পারছি এখন এতটুকু সবাই? এটা কি মানে এটা কি বুঝতে পারছো সবাই যে কেন বায়োইনফরমেটিক্স দরকার? কোনো একটা ড্রাগ, মানে মানে ফার্মাসিউটিক্যাল কোম্পানি একটা নিউ ড্রাগ বাজারে আনবে, তার মানে সে হচ্ছে কি করবে, ফার্স্টে তাকে বুঝতে হবে যে সে যে ইনভেস্টমেন্টটা করবে এটা কেমনে করবে, আন্দাজে করলে তো হবে না। এই জন্য কী করে, প্রথমে এই যে এই ডেটা অ্যানালাইসিস করে বায়োইনফরমেটিক্স অ্যাপ্রোচ ইউজ করে, তারপরে হচ্ছে তারা ওয়েট ল্যাবে এই টাকাটা ইনভেস্ট করে। তার মানে হচ্ছে যে কিছু কাজ আছে যে ল্যাব, মানে মলিকুলার ল্যাব বা ওয়েট ল্যাবে কাজ হওয়ার পরে বায়োইনফরমেটিক্স অ্যানালাইসিসের প্রয়োজন আছে। আর কিছু কাজ আছে যেমন এই যে ভ্যাকসিন ডেভেলপমেন্ট, নিউ ড্রাগ ডেভেলপমেন্ট, ওকে, এই কাজগুলো হচ্ছে মানে যখন ওয়েট ল্যাবে আসে তার আগে হচ্ছে ড্রাই ল্যাবের প্রয়োজন হয়। আর কিছু কাজ আছে যেটা হচ্ছে মানে ওয়েট ল্যাবে মানে হয়ে যাওয়ার পরে বায়োইনফরমেটিক্স অ্যানালাইসিস প্রয়োজন হয়। ফর এক্সাম্পল, এই একটু আগে যে উদাহরণটা দিলাম, যে একজন করোনা পেশেন্ট, তার থেকে ডেটাটা নেওয়া হলো, ওইটা ওয়েট ল্যাবে কী করা হয়, কাজটা করে, তারপরে হচ্ছে ডেটা জেনারেট হয়। এখন এই যে ডেটা জেনারেট হলো, এখন আমাদের বায়োইনফরমেটিক্সের প্রয়োজন। তার মানে বায়োইনফরমেটিক্স দুইটা জায়গায় কিন্তু প্রয়োজন আছে, একটা হচ্ছে ওয়েট ল্যাবের আগে, আরেকটা হচ্ছে ওয়েট ল্যাব হয়ে যাওয়ার পরে। ওকে, তো ম্যাক্সিমাম যেটা বললাম যে এই বায়োইনফরমেটিক্সের যে মানে গুরুত্বটা, এটা আসলে বোঝা যায় যখন ভ্যাকসিন ডেভেলপমেন্ট বা নিউ ড্রাগ ডেভেলপমেন্টের কাজ আসে। হ্যাঁ, তো এই মানে হচ্ছে কোনো একটা কাজে ইনভেস্ট করার আগে তারা এই বিভিন্ন সেকেন্ডারি ডেটাবেস থেকে ডেটা কালেক্ট করে, অ্যানালাইজ করে, তারপরে ওখানে ইনভেস্ট করে।
ওকে, মানে আগে মানে দেখা হয় যে কাজটা আসলে পসিবল কিনা, বা হইলেও কোন ওয়েতে পসিবল। ওকে, তাহলে বায়োইনফরমেটিক্স কেন আমরা শিখবো বা কেন দরকার সেটা কিন্তু আমরা এখানে বুঝতে পারছি। এখানে সেকেন্ড যে পয়েন্টটা আছে, দ্য বায়োলজিস্ট উইল অফেন হ্যাভ টু চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ডিগ্রি অফ কনফিডেন্স ডিপেন্ডিং অন কস্ট অফ ভ্যালিডেটিং প্রেডিকশনস, ওকে, বেনিফিট এক্সপেক্টেড ফ্রম দ্য রাইট প্রেডিকশনস। যেটা আমি বললাম যে তা যদি ড্রাগ ডেভেলপমেন্ট টিম আগে থেকে বুঝতে পারে যে এইভাবে কাজ করলে আমার মিনিমাম কস্টে আমি কাজটা করতে পারবো, বা কস্ট মিনিমাইজেশন একটা ব্যাপার আছে সেটা করতে পারবে। এই কারণেই মূলত বায়োইনফরমেটিক্স অ্যানালিসিসটা এই ভ্যাকসিন ডেভেলপমেন্ট বা নিউ ড্রাগ ডেভেলপমেন্টের ওয়েট ল্যাবে যাওয়ার আগে করা হয়ে থাকে। ডেটা মাইনিং, দ্য প্রসেস বাই হুইচ টেস্টেবল হাইপোথিসিস আর জেনারেটেড। হাইপোথিসিস কাকে বলে এটা সবার জানার কথা। আগে থেকে ধরে নেওয়া হয় কোনো একটা কিছু যে এটা হতে পারে, দেন ওটা স্ট্যাটিস্টিক্যালি প্রুফ অ্যান্ড ডিসপ্রুভ করা হয়, মানে ওটা অ্যাকচুয়ালি ভ্যালিড কিনা সেটা অ্যাকচুয়ালি স্ট্যাটিস্টিক্যালি অ্যানালাইজ করা হয়। যেহেতু আমরা একটু আগে বলেছি যে বায়োইনফরমেটিক্স মূলত স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার সায়েন্স, ম্যাথমেটিক্স সবগুলোর ইন্টারসেকশন। সো বায়োইনফরমেটিক্সের মধ্যে আমরা সামনে কোর্স আছে স্ট্যাটিস্টিক্স ফর জিনোমিক ডেটা সায়েন্স, সেখানে আমি এই জিনিসগুলো দেখাবো আমরা। ওকে, নেক্সট হচ্ছে আমরা এখানে শিখলাম যে কেন বায়োইনফরমেটিক্স দরকার। ওকে, এরপর হচ্ছে হিস্ট্রি। এটা মূলত যেটা ইমার্জড মিড 90s। ওকে, এরপরে হচ্ছে আসলে হিস্ট্রিটা আমাদের আমি এখানে দিয়েছি জাস্ট জানার জন্য। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এস্টাবলিশ ফার্স্ট ডেটাবেজের প্রোটিন সিকুয়েন্স পাবলিশ অ্যানুয়ালি অ্যাজ সিরিজ অফ ভলিউম টাইটেল অ্যাটলাস অফ প্রোটিন সিকুয়েন্স অ্যান্ড স্ট্রাকচার। ওকে, দেন 1977 সালে ডিএনএ সিকুয়েন্সেস বিগান টু অ্যাকুমুলেট স্লোলি লিটারেচার। এগুলো জাস্ট তোমরা একটু দেখলেই ইয়া হবে যে হিস্ট্রিটা কীভাবে দাজ দ্য নাম্বার অফ আনক্যারেক্টারাইজড প্রোটিনস বিগান টু ইনক্রিজ। ওকে, এখানে মূলত যেটা বললাম যে বায়োইনফরমেটিক্সের যে প্রয়োজনীয়তা, বায়োইনফরমেটিক্স বা কম্পিউটেশনাল বায়োলজির যে একটা গুরুত্ব, সেটা আমরা অ্যাকচুয়ালি দেখতে পেয়েছি বা শুরু হয়েছে 1990-এর দিকে। ওকে, এরপরে বিভিন্ন ধরনের ডেটাবেস ডেভেলপড হয়েছে। সেটা হচ্ছে এনসিবিআই ইউএসএ। হ্যাঁ, এনসিবিআই সার্ভ অ্যাজ প্রাইমারি ডেটা ব্যাংক প্রোভাইডার ফর ইনফরমেশন। আমরা যারা বায়োইনফরমেটিক্স নিয়ে কাজ করি বা কম্পিউটেশনাল বায়োলজি, ড্রাগ ডেভেলপমেন্ট এই রিলেটেড কাজ, অর্থাৎ ড্রাই ল্যাব বেসড যারা কাজ করে, তারা এনসিবিআই সাথে খুবই পরিচিত, এবং একটা ডেটাবেসের সাথে প্রথমে পরিচিত হলে সেটা হচ্ছে এনসিবিআই। এরপর হচ্ছে ইউরোপিয়ান মলিকুলার বায়োলজি ল্যাবরেটরি, যেটাকে আমরা ইএমবিএল বলি, এস্টাবলিশড অ্যাট ইউরোপিয়ান বায়োইনফরমেটিক্স ইনস্টিটিউট, যেটাকে সংক্ষেপে বলা হয় ইবিআই। 1980 সালে এটা হয়েছিল। দ্য এইম অফ দিস ডেটা লাইব্রেরি ওয়াজ টু কালেক্ট, অ্যানালাইজ অ্যান্ড ডিস্ট্রিবিউট নিউক্লিওটাইড সিকোয়েন্স অ্যান্ড রিলেটেড ইনফরমেশন। 1986 সালে ডিএনএ ডেটা ব্যাংক ওয়াজ এস্টাবলিশড। এটা দেখতে পাচ্ছি জিনোমনেট, জাপান। এরপরে হচ্ছে 1984 দিকে ন্যাশনাল বায়োমেডিক্যাল রিসার্চ ফাউন্ডেশন, যেটাকে আমরা সংক্ষেপে জানি এনবিআরএফ, এস্টাবলিশ দ্য প্রোটিন ইনফরমেশন রিসোর্সেস। অল দিস ডেটা ব্যাংকস অপারেট ইন ক্লোজ কোলাবোরেশন অ্যান্ড রেগুলার এক্সচেঞ্জ ডেটা management and analysis of rapidly accumulating sequence data require new computer software and statistical tools. Okay, this attracted scientists from computer science, এই যে আমরা একটু আগে দেখে আসছি যে বায়োইনফরমেটিক্সের কী কী মানে বায়োইনফরমেটিক্স কী কী ফিল্ড নিয়ে অ্যাকচুয়ালি কাজ করে, অ্যান্ড ম্যাথমেটিক্স টু ফার্স্ট ইমার্জিং ফিল্ড অফ বায়োইনফরমেটিক্স। এটা গেল। এখন আমরা আসি, একটু আগে শিখে এসেছি যে কেন আমরা বায়োইনফরমেটিক্স দরকার বা বায়োইনফরমেটিক্স জানা প্রয়োজন। ওকে, এখানে আর একটা কথা বলি যে অনেকেই মানে আমাদের মধ্যে থাকতে পারে যে আমার ইচ্ছা হচ্ছে ওয়েট ল্যাবে। ওকে, তো আমার কেন বায়োইনফরমেটিক্স বা ডেটা অ্যানালাইসিস এটা আমার শেখা দরকার অ্যাজ এ বায়োলজিস্ট। ওকে, সোজা উত্তর হলো যে এখন এমন কোনো কাজ নাই যেখানে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস নাই, এবং যদি মলিকুলার ল্যাবের কাজ হয়ে থাকে সেখানে বায়োইনফরমেটিক্স অ্যানালাইসিস নাই, এমন কোনো প্রজেক্ট বা ফিল্ড খুবই কম। ওকে, এখন ধরলাম যে আমি হচ্ছে ওয়েট ল্যাবে কাজ করি। তো ওয়েট ল্যাবে কাজ শেষ, এর প্রসেসটা হচ্ছে বায়োইনফরমেটিক্স অ্যানালাইসিস, কিন্তু আমি এটা জানি না। তাহলে এই কাজটা করার জন্য কি করতে হবে? একজন বায়োইনফরমেটিশিয়ান বা বায়োইনফরমেটিক্স এক্সপার্ট যিনি, তার কাছে আমার যেতে হবে। তার মানে হচ্ছে কি, আমার অন্যের উপর কিন্তু ডিপেন্ড করতে হচ্ছে। ওকে, কিন্তু যদি আমি বায়োইনফরমেটিক্সটা জানতাম তাহলে কিন্তু আমার প্রজেক্টের জন্য অন্য কারোর উপর ডিপেন্ড করতে হতো না। হ্যাঁ, কিছু স্পেশাল কেস আছে যে ভালো ভালো ল্যাবগুলোতে, এই ওয়েট ল্যাবে যারা কাজ করেন তাদের পাশে বায়োইনফরমেটিশিয়ান আছেন। সেক্ষেত্রে আবার তার কাজটা, মানে তার ভূমিকাটা হচ্ছে শুধুমাত্র ওয়েট ল্যাবে সে কাজটা করলো,
বাকি পার্টটা বায়োইনফরমেটিশিয়ান দেখবে, এটা তার এক্সপার্টিস, সে দেখবে। কিন্তু আমরা যেহেতু বাংলাদেশে বাস করি, আমাদের ল্যাবগুলোতে কিন্তু এই ফ্যাসিলিটিস নাই যে আমার ল্যাবে আমি একজন মাইক্রোবায়োলজিস্ট, আমার মানে সাথে সাথে আরেকজন বায়োইনফরমেটিশিয়ান আছে, আমি ওয়েট ল্যাবের কাজটা করছি, পাশাপাশি একজন বায়োইনফরমেটিশিয়ান আছে, সে এটা বায়োইনফরমেটিক অ্যানালাইসিসটা করবে। এটা কিন্তু খুবই রেয়ার আমাদের এখানে। খুব ভালো ভালো অর্গানাইজেশন যেগুলো আছে, চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন, আইসিডিআরবি, তারপরে হচ্ছে যা যতগুলো আছে মোটামুটি আমাদের দেশে ল্যাব, এগুলোতে হয়তো বা থাকতে পারে বায়োইনফরমেটিশিয়ান, কিন্তু আমরা যারা মানে লোকাল ল্যাব বা ইউনিভার্সিটি ল্যাবগুলোতে কাজ করি, এখানে কিন্তু ওই সাপোর্ট নাই। তো এই সাপোর্ট যেহেতু নাই, তাহলে ওই কাজটা তো আমাকে নামাতে হবে বা শেষ করতে হবে। সেজন্যই মূলত আমাদের এই বায়োইনফরমেটিক্স অ্যানালাইসিস দিকে নজর দেওয়াটা উচিত। এবং আমি মনে করি যে প্রত্যেকটা মানে যারা বায়োলজিস্ট, তাদের ক্ষেত্রে এই মানে বেসিক যে অ্যানালাইসিসগুলো সেটা শিখে রাখা উচিত। তাহলে খুব ইজিলি কীভাবে ফাইলোজেনেটিক্স বানাতে হয়, পিসিআর ডেটা কীভাবে হ্যান্ডেল করতে হয়, তারপরে হচ্ছে প্রোটিন স্ট্রাকচার কীভাবে প্রেডিক্ট করতে হয়, এই জিনিসগুলো মানে নখদর্পণে আসে। তখন কিন্তু আসলে পরজীবী রিসার্চার বলে আমি একটা শব্দ ব্যবহার করি, এটা কিন্তু মানে হতে হয় না। পরজীবী মানে অন্যের উপর নির্ভর করা। যেমন আমার ল্যাবে ডেটা জেনারেট হয়েছে, আমি ডেটা হ্যান্ডেল করতে জানি না, মানে আমি জানি না যে কীভাবে টি টেস্ট অ্যান্ড কাইস্কো টেস্ট কাজ করে, তাহলে ওইটা করার জন্য কিন্তু আমার অন্যের উপর ভর করতে হচ্ছে। এটাকে আমি বলি পরজীবিতা। তো এই পরজীবিতাটা ভালো না। এই জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব যে যেমন বায়োইনফরমেটিক্স নিয়ে কাজ করতে হলে স্ট্যাটিস্টিক্স জানতে হবে ভালো ভালো, এবং ডেটা অ্যানালাইসিস সম্পর্কে একটা বা ডেটা ইন্টারপ্রিটেশন একটা ক্যাপাবিলিটি তৈরি করতে হবে। এই জন্য এই কোর্সটা সবাই গুরুত্ব সহকারে যদি দেখে, তো আমি আশা করি যে আমাদের এই জিনোমিক স্ট্রিমে ভ্যালু অ্যাড করবে। ওকে, এখন আসি আমরা অবজেক্টিভস অফ বায়োইনফরমেটিক্স। ডেভেলপমেন্ট অফ নিউ অ্যালগোরিদমস, এটা হচ্ছে একটা অবজেক্টিভ। এরপর স্ট্যাটিস্টিক্স ফর অ্যাসেসিং দ্য রিলেশনশিপ এবং লার্জ সেটস অফ বায়োলজিক্যাল ডেটা। আমি একটু আগে বলে এসেছি যে বায়োইনফরমেটিশিয়ানরা দুই পেজে কাজ করেন। একটা হচ্ছে টুলস ডেভেলপমেন্ট বা অ্যালগোরিদম টাইপ অফ অ্যাকচুয়ালি টুলস। অ্যালগোরিদম মানে হচ্ছে যে কোনো একটা প্রবলেমকে সিকোয়েন্স ওয়াইজ সলভ করা। তো এখানে নিউ অ্যালগোরিদম ডেভেলপমেন্ট হতে পারে বা নিউ টুলস ডেভেলপমেন্ট হতে পারে। এছাড়াও অ্যাপ্লিকেশন অফ দিস টুলস ফর অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ ভ্যারিয়াস বায়োলজিক্যাল ডেটা, ডেভেলপমেন্ট অফ ডেটাবেসেস ফর অ্যান এফিশিয়েন্ট স্টোরেজ। ডেটাবেস ডেভেলপমেন্টও হতে পারে। ফর এক্সাম্পল, আমাদের একটা মলিকুলার বায়োলজি ল্যাব আছে, তো আমাদের এখানে হিউজ অ্যামাউন্ট অফ ডেটা জেনারেট হচ্ছে। তো আমরা চাই এই ডেটাটা একটা ডেটাবেজে স্টোর অবস্থায় থাকবে, যাতে আমাদের ল্যাব মেম্বার, ইউনিভার্সিটি বা অন্যান্য যারা আছেন তারা ওইটাতে অ্যাক্সেস করতে পারবে। তার মানে আমাদের একটা ডেটাবেস আমরা ডেভেলপ করতে পারি। তো এই জন্য যেটা বললাম, এখানে আমাদের অবজেক্টিভের আন্ডারে নিউ অ্যালগোরিদম ডেভেলপমেন্ট অথবা স্ট্যাটিস্টিক্যাল মেথড ডেভেলপমেন্ট ফর অ্যাসেসিং দ্য রিলেশনশিপ এবং লার্জ সেট অফ বায়োলজিক্যাল ডেটা। এরপরে হচ্ছে টুলস ডেভেলপমেন্ট বা ইন্টারপ্রিটেশন অফ ভ্যারিয়াস বায়োলজিক্যাল ডেটা। আরেকটা হচ্ছে ইফিশিয়েন্ট স্টোরেজ, অ্যাক্সেস অ্যান্ড ম্যানেজমেন্ট অফ লার্জ বডি অফ ভ্যারিয়াস বায়োলজিক্যাল ইনফরমেশন। এই তিনটা অবজেক্টিভ মেনলি আমরা বায়োইনফরমেটিক্সের এটা দেখি বা দেখব। এখন কথা হলো, হাউ ডু উই অ্যাকচুয়ালি ডু বায়োইনফরমেটিক্স? কীভাবে আমরা বায়োইনফরমেটিক্স প্রবলেমগুলো অ্যাপ্রোচ করি? সেটা হচ্ছে প্যাকেজেস, টুলস অ্যান্ড ডেটাবেজেস। ফার্স্টে হচ্ছে আমরা এই যে একটু আগে বলে আসছি যে টুলস ডেভেলপমেন্ট একটা কথা, আর একটা হচ্ছে যে অনলাইন, এই যে মেনি অনলাইন অ্যান্ড ওপেন সোর্স টুলস আছে, সেটা আমরা ব্যবহার করে কাজ করতে পারি। আর কিছু আছে কমার্শিয়াল, যেটা আমাদেরকে অ্যাকচুয়ালি কিনে নিতে হয়, মানে পেইড। ওকে, তার মানে হচ্ছে এই সফটওয়্যারটা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ফ্রি, যেটাকে আমরা বলি ওপেন সোর্স, আর একটা হচ্ছে পেইড। তো বায়োইনফরমেটিক্স আমরা দুইভাবে কাজটা করতে পারি। একটা হচ্ছে প্যাকেজ টুলস অ্যান্ড ডেটাবেস, অর্থাৎ অনলাইন অ্যাভেলেবল যে টুলসগুলো আছে সেগুলো ব্যবহার করে আমরা আমাদের যে প্রবলেমটা বা প্রবলেম ডোমেনে কাজ করতে চাই, বা আমাদের যে প্রবলেমের স্টেটমেন্টটা আছে সেখানে আমরা কাজ করতে পারি। আরেকটা হলো টুলস ডেভেলপমেন্ট, যেমন মোস্টলি অন ইউনিক্স এনভায়রনমেন্ট, ইউনিক্স মানে লিনাক্স। এছাড়া নলেজ অফ প্রোগ্রামিং রিকোয়ার্স, যদি আমরা টুলস ডেভেলপ করতে চাই সেক্ষেত্রে আমাদের প্রোগ্রামিং নলেজের প্রয়োজন হবে। সেটা পাইথন হতে পারে, পার্ল হতে পারে, সি প্লাস প্লাস, জাভা। মেনি রিকোয়ার স্পেশালাইজড অর হাই পারফরমেন্স কম্পিউটিং রিসোর্সেস। তোমরা যদি কেউ মেটাজিনোমিক ডেটা নিয়ে কাজ করে থাকো, দেখবে ডেটা সেটগুলো অনেক বড়, মানে লার্জ ডেটা সেট, যেটাকে বলা হয় বিগ ডেটা। তো
এইটা অ্যানালাইজ করতে হলে আমাদের অনেক ভালো কম্পিটিশনাল রিসোর্সেস দরকার। আমরা কাইরাল থেকে চেষ্টা করছি একটা হাই পারফরম্যান্স কম্পিউটার বানানোর জন্য। আশা করি আমরা পারবো এটা বানাতে। তো এই তো। তো আমি যেটা বলি সবাইকে যে হ্যাঁ, মেটা ডেটা। আচ্ছা, ভালো প্রশ্ন। মেটা ডেটা মানে হচ্ছে ফর এক্সাম্পল ধরো আমাদের কাছে একটা ডেটা সেট আছে। ওই ডেটা সেটের ইনফরমেশনগুলো হচ্ছে মেটা ডেটা। মানে হচ্ছে যেমন আমরা ওই যে বিভিন্ন ধরনের ডেটা সেট দিয়েছিলাম না? যেখানে একটা ডক্স ছিল। যেমন কথার কথা এই যে আ এখানে আমি আ ইয়েস, মেটা ডেটা। ওকে? তাহলে আমি যেটা বলি সবাইকে যে বিগিনিং বায়োইনফরমেটিক্স জার্নি শুরু করার জন্য এইটা বেস্ট। এই যে অনলাইন টুলস বেস্ট। বাট তুমি যদি অ্যাকচুয়ালি এই বর্তমান বিশ্বে সার্ভাইভ করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই পাইথন অথবা আর যে কোনো একটা শিখতে হবে। যদি তুমি ভালো বায়োইনফরমেটিশিয়ান হতে চাও বা যদি প্রফেশনাল বায়োইনফরমেটিশিয়ান হতে চাও, এই পাইথন অথবা আর যে কোনো একটা শিখতে হবে। কোনো ইয়া নাই, মানে এখানে কোনো ছাড় নাই। ওকে? এখন পাইথন আর আর এটার মানে এখন আমি যেটা ইয়ে করছি ফোকাস সেটা হচ্ছে জুলিয়া। এটা হচ্ছে পাইথন এবং আর ২ টা থেকে অনেক ফাস্টার কাজ করে। যেহেতু জিনোমিক ডেটা বা বায়োলজিক্যাল ডেটা হ্যান্ডেল করার জন্য পারফরম্যান্স একটা ম্যাটার। এজন্য জুলিয়া আমি এখন চেষ্টা করছি ব্যবহার করার। তো সেখানে হচ্ছে যেটা বললাম পাইথন অ্যান্ড আর অথবা জুলিয়া। এই ৩ টার যেকোনো একটাতে তোমার মানে মাস্টার হতে হবে বস। ৩ টাই তোমার শেখার দরকার নাই। ঠিক আছে? তাহলে যেটা বললাম ফার্স্টে এই অনলাইন টুলসগুলো সম্পর্কে একটা আইডিয়া নেওয়া এবং এখান থেকে কীভাবে কাজ, এগুলো অবশ্যই আমাদের লিঙ্কন এবং দীপ্রদাস দেখাবে। এইগুলা সম্পর্কে একটা আইডিয়া নেওয়া। তারপরে হচ্ছে এখান থেকে এই যে ইউনিক্সটা আমাদেরকে শিখে নেওয়া। ইউনিক্স বা লিনাক্স আমাদের কোর্স আসবে ইনশাআল্লাহ সামনে। লিনাক্স ফর বায়োলজিস্ট। সেখানে আমরা দেখাবো কীভাবে লিনাক্স ব্যবহার করে বায়োইনফরমেটিক্সের বিভিন্ন প্রবলেম সলভ করা যায়। তারপরে প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজটা আছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এখানে আমাদের যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ ভালো করে শিখবো। আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই আমরা শেখাবো। এখন অ্যাপ্লিকেশন, বায়োইনফরমেটিক্সের কী অ্যাপ্লিকেশন আছে সেখানে আমরা এখন দেখব। মাইক্রোবিয়াল জিনোম অ্যাপ্লিকেশনস। ওকে? এটার মধ্যে আছে মলিকুলার মেডিসিন, পার্সোনালাইজড মেডিসিন, প্রিভেন্টিভ মেডিসিন, জিন থেরাপি ডেভেলপমেন্ট, ড্রাগ ডেভেলপমেন্ট, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এখানে আমরা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন ফাইন্ডিং হতে পারে বা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিনগুলো আমরা কীভাবে খুঁজে বের করতে হয় সেটা বের করতে পারি। ইভলিউশনারি রিলেশনশিপ বা স্টাডিজ। ওকে? ইভলিউশনারি স্টাডিজ মানে বোঝানো হয়েছে ফাইলোজেনেটিক স্টাডি। অর্থাৎ এখানে আমরা বিভিন্ন স্পেসিসের মধ্যে ইভলিউশনারি যে রিলেশনশিপটা আছে সেটা আমরা মানে দেখি বা খুঁজে বের করি। এরপরে হচ্ছে আরও অনেক ধরনের ইয়া আছে। অ্যাপ্লিকেশন অফ বায়োইনফরমেটিক্সের আন্ডারে আছে বায়োটেকনোলজি, ক্লাইমেট চেঞ্জ স্টাডিজ, ক্রপ ইমপ্রুভমেন্ট। অর্থাৎ এগ্রিকালচারেও কিন্তু আমাদের এটার অনেক অ্যাপ্লিকেশনস আছে। ফরেন্সিক অ্যানালাইসিস এটা ইম্পর্টেন্ট। ফরেন্সিক হ্যাঁ, ইনসেক্ট রেজিস্ট্যান্স, ইমপ্রুভ নিউট্রিশনাল কোয়ালিটি, ডেভেলপমেন্ট অফ এছাড়া আচ্ছা আরেকটা কথা বলি। বায়োইনফরমেটিক্সের এই যে আমরা ফরেন্সিকের কথা বললাম, মানে ফরেন্সিক এটা অনেক দেশে এগ্রিকালচারাল যে টেকনোলজি আছে বা বায়ো ইঞ্জিনিয়ারিং বা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বা এই যে সেক্টরগুলো আছে, এই সেক্টরগুলোতে বায়োইনফরমেটিক্সের মানে হিউজ ফান্ড থাকে এবং ওরা অ্যাকচুয়ালি বায়োইনফরমেটিক্সের এই অ্যাপ্লিকেশন যেগুলো আছে সেগুলো ব্যবহার করে কিন্তু এগ্রিকালচারে এত ডেভেলপমেন্ট করেছে। তোমরা একটু সার্চ যদি করে দেখো ইউএসএ, কানাডা, ঠিক আছে, এই দেশগুলোর বিভিন্ন ইউনিভার্সিটি ওয়েবসাইটগুলো খুঁজে দেখবা বা বায়োইনফরমেটিক্সের কী অবদান আছে সেটা খুঁজে দেখলে তোমরা বুঝতে পারবা। ওকে, অ্যাপ্লিকেশনগুলো আমরা এখান থেকে দেখলাম। এরপরে হচ্ছে বায়োইনফরমেটিক্স রিসার্চ এরিয়া। এখন আমরা বায়োইনফরমেটিক্স একটা হিউজ এরিয়া, আমরা কোন জায়গায় কাজ করব সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে? যেমন যদি তুমি একজন ডেটাবেজ এক্সপার্ট হও, সেক্ষেত্রে তুমি ডেটাবেজ অর্গানাইজেশন, ক্লাসিফিকেশন অথবা অ্যানালাইসিস অফ বায়োমেডিক্যাল ডেটা এটা করা যায়। অথবা বায়োলজিক্যাল সিকোয়েন্স অ্যানালাইসিস অ্যান্ড ফাইলোজেনেটিক্স এটা একটা এরিয়া। জিনোম অর্গানাইজেশন অ্যান্ড ইভ্যালুয়েশন এটা একটা রিসার্চ এরিয়া। রেগুলেশন অফ জিন এক্সপ্রেশন অ্যান্ড এপিজেনেটিক্স এটাও একটা মানে রিসার্চ এরিয়া।
প্রোটিন স্ট্রাকচার অ্যান্ড প্রেডিকশন, প্রোটিন স্ট্রাকচার প্রেডিকশন ফ্রম সিকোয়েন্স, এটাও একটা রিসার্চ এরিয়া। মডেলিং অ্যান্ড প্রেডিকশন অফ দ্য বায়োফিজিক্যাল প্রপার্টিস অফ বায়োমলিকুলস ফর বাইন্ডিং প্রেডিকশন অ্যান্ড ড্রাগ ডিজাইন, অর্থাৎ ড্রাগ ডেভেলপমেন্ট বা ড্রাগ ডিসকাভারি, এটাও একটা রিসার্চ এরিয়া। ডিজাইন অফ বায়োমলিকুলার স্ট্রাকচার অ্যান্ড ফাংশন, এটাও একটা রিসার্চ। এছাড়াও আরও অনেক ধরনের রিসার্চ এরিয়া আছে, আমি জাস্ট কয়েকটা এখানে তুলে ধরেছি। অর্থাৎ যদি আমরা বলতে পারি যে ইন্ডাস্ট্রিয়াল, মেডিসিন, এগ্রিকালচার বা বায়োলজি, মানে এই যে ফিল্ডগুলো আছে এখানে আমরা এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি বায়োইনফরমেটিক্সের কোর রিসার্চ এরিয়া। ওকে, তো এই তো এইটুকু হচ্ছে আমরা কী কী রিসার্চ এরিয়া বা কী কী এরিয়াতে অ্যাকচুয়ালি বায়োইনফরমেটিক্স আমরা অ্যাপ্লাই করতে পারি বা কাজ করতে পারি সেটা। তো তোমরা নিশ্চয়ই কাজ করতে করতে একটা ইন্টারেস্ট খুঁজে পাবা। এরপর হচ্ছে লিমিটেশন। কিছু লিমিটেশন আছে, যেমন বায়োইনফরমেটিক্স ইজ এ সায়েন্স অফ ইনফারেন্স। ইনফারেন্স মানে হচ্ছে কোনো একটা কিছু সম্পর্কে ইনফার করা বা ডিসিশন মেক করা। কোয়ালিটি অফ বায়োইনফরমেটিক্স প্রেডিকশনস ডিপেন্ডস অন দ্য কোয়ালিটি অফ ডেটা। এখানে এই যে কোয়ালিটি অফ বায়োইনফরমেটিক্স প্রেডিকশনস, হ্যাঁ, ফর এক্সাম্পল আমরা হচ্ছে একটা মানে ড্রাগ ডেভেলপমেন্ট বা ড্রাগ ডিসকাভারি প্রজেক্টে কাজ করছি। সেই প্রজেক্টে আমরা দেখছি হচ্ছে মলিকুলার সলিবিলিটিটা প্রেডিক্ট করছি, তারপরে ওটা ওয়েট ল্যাবে যাবে। তো এই যে প্রেডিকশনটা এটা কিন্তু 100% কারেক্ট না, হ্যাঁ, এই জন্য এখানে বলা হচ্ছে কোয়ালিটি অফ বায়োইনফরমেটিক প্রেডিকশনস। ওকে, তো এইখানে অ্যাকচুয়ালি কিন্তু আসলে এই যে প্রেডিকশনটা কিন্তু ডিপেন্ড করে অ্যালগোরিদমের উপর। তো কোনো অ্যালগোরিদমই কিন্তু আমাদের 100% অ্যাকুরেসি দিবে না বা দিতে পারে না। হ্যাঁ, এটা বিভিন্ন ধরনের প্রসেসিং আছে, সেটা ব্যবহার করলে আমরা করতে পারি, 100% অ্যাকুরেসিতে পৌঁছাতে পারি। কিন্তু সব অ্যালগোরিদম, মানে মোট কথা হলো যে অ্যাকুরেসিটা কিন্তু 100% হবে না। এই জন্য এখানে বলা হয়েছে যে প্রেডিকশনস মানে তোমার হচ্ছে যেহেতু অ্যালগোরিদমের উপর ডিপেন্ড করে, সো এখানে কিন্তু একটা লিমিটেশন রয়ে গেছে। অর্থাৎ আমরা সবসময় আমাদের প্রেডিকশনটা যে কাজ করবে এটা কিন্তু না, মানে সবসময় আমাদের প্রেডিকশনটা ভালো হবে এটা না। এরপর হচ্ছে সিকোয়েন্স ডেটা মে হ্যাভ এরর্স। এটা খুবই কমন, কারণ তোমরা জানো যে সিকোয়েন্সিং যখন করা হয় তখন অবশ্যই কোনো না কোনো এরর থাকতে পারে, হ্যাঁ, তাই না? তো এইটা যদি সিকোয়েন্সের মধ্যে এরর থাকে, মানে ডেটার মধ্যে এরর থাকে, তাহলে অবশ্যই ডাউনস্ট্রিম যে অ্যানালাইসিসটা হবে সেখানে এরর থাকবে। এরপরে আরও মানে কিছু অ্যালগোরিদম আছে যেগুলো অ্যাকচুয়ালি কম্পিটিশনাল লিমিটেশনের জন্য স্পেশালি আমরা সেটা ইউজ করতে পারি না। মানে হচ্ছে কম্পিটিশনাল রিসোর্সেস, আমি যেটা বললাম বায়োইনফরমেটিক্সের কাজের জন্য মানে মোটামুটি হাই পারফরমেন্স কম্পিউটার প্রয়োজন হয়, যেটা অ্যাকচুয়ালি আমাদের খুবই আছে। এরপরে হচ্ছে স্পেসিফিটি আর হচ্ছে সেন্সিটিভিটি, যেটা এইটা ট্রেড অফ আছে। এই তো এই লিমিটেশনগুলো কাজ করে। এই যে এই দুইটা কনসেপ্ট আমরা যদি কেউ পরবর্তীতে অ্যাডভান্স আমাদের কোর্সগুলো করো, যে মেশিন লার্নিং ফর বায়োইনফরমেটিক্স, তখন এগুলো আরও ভালো বুঝতে পারবা। তো মোট কথা হলো লিমিটেশনগুলোর মধ্যে এরকম, ধরো আমরা কোনো একটা প্রজেক্টের ড্রাই ল্যাব অ্যানালাইসিস করার পরে আমরা ওয়েট ল্যাবে পৌঁছাবো। তো ড্রাই ল্যাব থেকে আমরা যে প্রেডিকশনটা পাচ্ছি এটা কিন্তু নট 100% অ্যাকিউরেট। ওকে, এখানে কিন্তু আমাদের অ্যাকিউরেসিটা মানে ডিপেন্ড করে আমরা কোন ধরনের অ্যালগোরিদম ব্যবহার করছি এগুলোর উপর। আবার আমাদের ডেটা কোয়ালিটি, অর্থাৎ সিকোয়েন্স মানে ডেটা, তো আমার সিকোয়েন্স ডেটা, তো এই সিকোয়েন্স ডেটার মধ্যে বিভিন্ন ধরনের এরর থাকতে পারে। তো যদি আমাদের সিকোয়েন্স ডেটাতেই এরর থাকে, তার মানে অবশ্যই আমাদের ডাউনস্ট্রিম অ্যানালাইসিসগুলোতে থাকবে, অ্যানালাইসিসে এরর থাকবে। সো তার মানে হচ্ছে অ্যানালাইসিসটা ডিপেন্ড করে হচ্ছে ডেটার উপর, যেহেতু এখানে ডেটাটা হচ্ছে আমাদের ফুয়েল, তাই না? আরও কিছু লিমিটেশন আছে, যেটা হচ্ছে আমাদের কম্পিটিশনাল রিসোর্সেসের কথা বললাম। হ্যাঁ, ওকে, এই হচ্ছে মোটামুটি লিমিটেশন। হ্যাঁ, হ্যাঁ, ডেটা ভিত্তিক। হ্যাঁ, না, আচ্ছা, না, এই যে প্রসেসটার কথা আমি বলেছি, যে আমাদের এই যে কোভিড-19 মানে সিকোয়েন্স হয়েছে হাজার হাজার, তাই না? তো এটার ভ্যাকসিন ডেভেলপ করছে, এখানে কিন্তু আসলে মলিকুলার ল্যাবে কিন্তু এই উদ্দেশ্যে এই ভ্যাকসিন ডেভেলপমেন্ট, এখানে কিন্তু মলিকুলার ল্যাবে ভ্যাকসিন ডেভেলপমেন্ট হচ্ছে উদ্দেশ্য। এখানে কিন্তু মলিকুলার ডেটা জেনারেশন হচ্ছে না, এইখানে একটা প্রোডাক্ট ডেভেলপড হচ্ছে। আমার কথা বোঝা গেল? তো এই প্রোডাক্টটা যে ডেভেলপ করবে
কিসের এগেনস্টে? কোভিড-19। তাহলে কোভিড-19 এর সিকোয়েন্স স্টাডি করতে হবে। বোঝাতে পারছি? তার মানে হচ্ছে এই যে একটা প্রোডাক্ট ডেভেলপ হচ্ছে, এইটার আগে অ্যানালাইসিস করেছে, সেটা হচ্ছে সেকেন্ডারি ডেটা। এখানে কিন্তু আমাদের এই প্রোডাক্ট ডেভেলপমেন্ট ফেজে কোনো ডেটা জেনারেট হবে না। ওকে, থ্যাংক ইউ। এরপরে হচ্ছে কম্পোনেন্টস অফ বায়োইনফরমেটিক্স। ৩টা কম্পোনেন্টস আছে। একটা হচ্ছে ডেটা, ডেটাবেস অ্যান্ড ডেটা মাইনিং টুলস, মানে হচ্ছে অ্যানালাইসিস টুলস। এই 3টা কম্পোনেন্টস হচ্ছে বায়োইনফরমেটিক্সের মধ্যে রয়েছে। ফার্স্টে একটু আগে আমরা পড়ে এসেছি হোয়াট ইজ ডেটা। যদি আমরা বলি ডেটা বলতে কী বোঝায়, তাহলে কালেকশন অফ ফ্যাক্টস। এখন ফ্যাক্টস যে কোনো কিছু হতে পারে, নাম্বারস, ইমেজেস, অডিওস, ভিডিওস, যে কোনো কিছু হতে পারে। এখন কথা হলো বায়োলজিক্যাল ডেটা মানে কোন ধরনের, যেটা অ্যাকচুয়ালি আমরা মলিকুলার ল্যাবে জেনারেট করি, বা এই যে সিকোয়েন্স ডেটা, সেটাকে আমরা বায়োলজিক্যাল ডেটা বলি। আর ডেটাবেজ মানে হচ্ছে একটু পরে আমরা দেখবো যে হোয়াট ইজ ডেটাবেজ এমন অ্যান্ড মাইনিং টুলস কীভাবে ব্যবহার করি। এখানে ডেটাবেজ মাইনিং টুলস, এখানে আমি কয়েকটা টুলসের নাম আমি দেখাবো, কিন্তু আমরা কিন্তু এই কোর্সে মানে এই পুরা কোর্সে যা যা টুলস দেখাবো সেটা লিঙ্কন এবং দীপ্র লিস্ট করে দেবে এক্সেল ফাইলে। সো এই জন্য আমি সব টুলস এখানে আসলে দেখানোর প্রয়োজন বোধ মনে করছি না, সবগুলোর নাম দেখানোর। জাস্ট বায়োইনফরমেটিক্স টুলস কী এবং সেটা আমরা কীভাবে সার্চ করবো বা ব্যবহার করবো সেটা আমরা করতে পারি। তো এখানে কম্পোনেন্টসগুলোর মধ্যে হচ্ছে 3টা কম্পোনেন্টস। একটা হচ্ছে ডেটা, ডেটাবেজ, আর একটা হচ্ছে ডেটাবেজ মাইনিং টুলস বা ডেটা অ্যানালাইসিস টুলস। তো ডেটা বলতে আমরা এই বায়োলজিক্যাল ডেটার মধ্যে নিউক্লিওটাইড সিকোয়েন্স ডেটা রয়েছে, প্রোটিন সিকোয়েন্স, প্রোটিন স্ট্রাকচার ডেটা, এরপর হচ্ছে মেটাবলিক পাথওয়েজ, জেল পিকচার্স অ্যান্ড লিটারেচার। ওকে, এই ডেটাগুলো হচ্ছে আমরা এই কয়েকটা টাইপের ডেটা রয়েছে। ওকে, ফার্স্ট আছে নিউক্লিওটাইড সিকোয়েন্সেস ডেটা। এটা র ডিএনএ সিকোয়েন্স হতে পারে, জিনোমিক ট্যাগস হতে পারে, সিডিএনএ সিকোয়েন্সেস হতে পারে। এগুলো কিন্তু আমি যেটা বললাম এক্সপেক্টেড যে তোমরা মলিকুলার বায়োলজি সম্পর্কে জানো, এই জন্য আমি এগুলো করবো না। এক্সপ্রেসড সিকোয়েন্স ট্যাগস অ্যান্ড অর্গানেলার যে ডিএনএ সিকোয়েন্সেস, সেটা আরএনএ সিকোয়েন্সেস, এগুলোকে বলা হয় সব নিউক্লিওটাইড নিউক্লিক অ্যাসিড সিকোয়েন্স ডেটা। এরপরে প্রোটিন সিকোয়েন্স আছে, নিশ্চয়ই তোমরা জানো প্রোটিন সিকোয়েন্স কী। প্রোটিন স্ট্রাকচারস ডেটা আছে। এরপরে আরও কিছু ডেটা আছে, সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় স্মাইলস ডেটা, বা স্মাইল, যারা ড্রাগ ডেভেলপমেন্টে কাজ করে তারা ভালো জানে। এটা অ্যাকচুয়ালি বলা হয়ে থাকে মলিকুলার ডেটা। তো আমি দেখাবো এটা কীভাবে আমরা করতে পারি, মানে ডাউনলোড করি বা কাজ করি, এগুলো ইনশাল্লাহ দেখাবো। এরপরে মেটাবলিক পাথওয়েজ, জেল পিকচার্স, আর লিটারেচার মানে হচ্ছে যে এটা লিটারেচার যদি এটা প্রিভিয়াস স্টাডিজ। ওকে, অর্থাৎ বিভিন্ন স্টাডি হয়ে গেছে এরকম পেপার, রিসার্চ পেপার থেকে আমরা ডেটা পেতে পারি। ওকে, তার মানে এই ডেটা সোর্স বা ডেটা টাইপগুলো এখানে আমরা দেখলাম। নিউক্লিক অ্যাসিড সিকোয়েন্সেস ডেটা, প্রোটিন সিকোয়েন্সেস ডেটা, প্রোটিন স্ট্রাকচার্স ডেটা, মেটাবলিক পাথওয়েজ। এবার আসি ডেটাবেস বলতে কী বোঝায়। ডেটাবেস হচ্ছে ভাস্ট কালেকশন অফ ডেটা। ওকে, এটা আমরা জাস্ট মনে রাখবো যে ডেটাবেস বলতে আমরা যেটা, যেমন এনসিবিআই একটা ডেটাবেস, তার মানে এখানে অনেক ডেটা, মানে ডেটা আছে, মানে কালেকশন অফ ডেটা। ওকে, পার্টেনিং টু এ স্পেসিফিক টপিক সাচ অ্যাজ, সেটা হতে পারে নিউক্লিওটাইড সিকোয়েন্স ডেটা, প্রোটিন ডেটা, বা জিন ব্যাংক, এরকম অনেক আছে। আমি একটু পরে একটা দেখাবো প্র্যাকটিক্যালি, তখন আরও, আজকে ডেটা কালেকশন দেখানো হবে না, আমি জাস্ট ইন্টারফেসগুলো দেখাবো। এরপরে দে আর হার্ট অফ বায়োইনফরমেটিক্স। অবভিয়াসলি একটু আগে আমি বলে আসছি যে আমাদের যে কোনো ধরনের ডেটা ভিত্তিক স্টাডিতে ফুয়েলটা হচ্ছে ডেটা। তার মানে হচ্ছে অবশ্যই আমাদের এই ডেটা কোয়ালিটিটা মেনটেন করতে হবে, এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, যেহেতু আমরা সব ডিসিশন নিব এই ডেটার উপর নির্ভর করে। ওকে, কম্পিউটারাইজড স্টোর হাউস অফ ডেটা রেকর্ডস, যেটা আমি বলছি, অ্যালাউজ এক্সট্রাকশন অফ স্পেসিফাইড রেকর্ডস, অ্যালাউজ অ্যাডিং, চেঞ্জিং, রিমুভিং অ্যান্ড মার্জিং অফ রেকর্ডস, ইউজ স্ট্যান্ডার্ড ফরম্যাটস। ওকে, ডেটা বেজে মানে ডেটার অনেক ধরনের ফরম্যাট রয়েছে। তোমরা যারা বায়োইনফরমেটিক্স 1 পড়েছো সেখানে জানো যে ফাস্তা, ফাস্কিউ, এগুলো হচ্ছে ডেটা ফরম্যাট, বায়োইনফরমেটিক্স কমন ডেটা ফরম্যাট। কিন্তু এছাড়াও আরও অনেক ধরনের ডেটা ফরম্যাট আছে এবং প্রত্যেকটা ডেটা ফরম্যাটই ইনশাল্লাহ আমরা আলোচনা করব। এখন আসি এই যে ডেটাবেজ, আমরা কথা বলছি বায়োলজিক্যাল ডেটাবেজ নিয়ে। এই বায়োলজিক্যাল ডেটাবেজ আবার 2 ধরনের হতে পারে, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি, সেটাও আমি একটু পরে দেখাবো। তো ডেটাবেজ বলতে কি বোঝায় তাহলে, কালেকশন অফ, ভাস্ট কালেকশন অফ ডেটা। ওকে, এবং স্পেসিফিক এরিয়া ভিত্তিক কিন্তু ডেটাবেজ আমাদের থাকতে পারে, যেমন নিউক্লিওটাইড সিকোয়েন্স একটা আমাদের স্পেসিফিক ডেটা টাইপ, তাই না? এরপরে প্রোটিন সিকোয়েন্স একটা ডেটা টাইপ। তো স্পেসিফিক এরিয়াতে আমাদের এইভাবে ভাগ করা থাকে, যেমন এনসিবিআইতে রয়েছে। এরপর হচ্ছে ডেটাবেস টাইপস।
সেটা হতে পারে সিকোয়েন্স ডেটাবেস, স্ট্রাকচারাল ডেটাবেস, এনজাইম ডেটাবেস হতে পারে, মাইক্রো অ্যারে ডেটাবেস, ক্লিনিক্যাল ডেটাবেস, পাথওয়ে ডেটাবেস, এরপরে কেমিক্যাল ডেটাবেস। একটু আগে আমি যেটা বলেছি একটু ভুল কথা বলেছি, এই যে স্মাইল নোটেশন এটা মূলত কেমিক্যাল ডেটাবেসে পাবো, যেটা অ্যাকচুয়ালি পাবক্যাম নামে একটা ডেটাবেস আছে, পাবক্যাম, ওখান থেকে আমরা করতে পারি, আমি দেখাবো। ইন্টিগ্রেটেড ডেটাবেস, বিবলিওগ্রাফিক ডেটাবেস, এটা মূলত লিটারেচার, একটু আগে দেখালাম বিবলিওগ্রাফিক যে ডেটাবেস, এটা হচ্ছে লিটারেচার ডেটাবেস। তাহলে ডেটাবেস টাইপগুলো হচ্ছে এইগুলা: সিকোয়েন্স, স্ট্রাকচার, এনজাইম, মাইক্রো অ্যারে, ক্লিনিক্যাল, পাথওয়ে, কেমিক্যাল, ইন্টিগ্রেটেড অ্যান্ড বিবলিওগ্রাফি ডেটাবেস। এখন আসি নিউক্লিওটাইড সিকোয়েন্স ডেটাবেসেস। এখানে তিনটা ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ, একটা হচ্ছে এনসিবিএর, আর একটা হচ্ছে ইএমবেল, আর একটা হচ্ছে ডিডিবিজে, যেটা বোঝায় এই যে তিনটা ডেটাবেস আছে, এটা তিনটাই হচ্ছে নিউক্লিওটাইড সিকোয়েন্স ডেটাবেস। The three databases are updated and extend on a daily basis and accession numbers are consistent. এখন accession number কি, এগুলা বলতে কি বোঝায় আমি একটু পরে দেখাবো। There are no legal restriction in the uses of this database. However, these are some patent sequence in database. Patent মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, দ্য ইন্টারন্যাশনাল নিউক্লিওটাইড সিকোয়েন্স ডেটাবেস কোলাবোরেশন, যেটাকে বলা হয় INST। এখন আমরা হচ্ছে এই যে তিনটা ওয়েবসাইটের কথা বলছি, এই ডেটাবেসগুলোর দেখতে কেমন, মানে চেহারাটা আমরা একটু দেখব। হ্যাঁ, শুধু এই স্লাইডগুলো দেখলে আসলে আমাদের আইডিয়া হবে না, আমরা এগুলো একটু দেখব। এই জন্য আমি এখন আমাদের ব্রাউজার ওপেন করছি এবং ফার্স্ট আমি লিখছি NCBI। তোমরা যদি NCBI এর ওয়েবসাইটে যাও তাহলে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ সবাই? কাইন্ডলি একটু একটু ওকে। এই যে NCBI, এটা হচ্ছে আমাদের ডেটাবেজ। ওকে, তো দেখো এখানে অল ডেটাবেজেস আছে। তোমরা যদি এখানে ক্লিক করো, দেখো এখানে কত ধরনের ডেটাবেজ আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, ধরো আমরা এখান থেকে আমরা ডেটাবেজ হচ্ছে সিলেক্ট করব নিউক্লিওটাইড, মানে আমি নিউক্লিওটাইড সিকোয়েন্স নিয়ে কাজ করতে চাচ্ছি। ওকে, তোমরা কিবোর্ড থেকে এন চাপ দিলে এই দেখো এন এখানে চলে আসছে। ওকে, হয়ে গেল নিউক্লিওটাইড, এই যে নিউক্লিওটাইড ডেটাবেস। ওকে, এখন এইটা হচ্ছে সার্চ বক্স, এখানে আমরা ডেটা সার্চ করে ডেটা বের করি। তো এটা আজকে আমাদের মানে কাজের না, ঠিক আছে, এটা আজকে আমাদের কাজের পার্ট না। কীভাবে ডেটা কালেক্ট করতে হয় এটা আমাদের পরের ক্লাসে আছে, আজকে না। তাহলে এইটা হচ্ছে আমাদের NCBI ডেটাবেস, দেখতে কেমন সেটা আমরা এখানে দেখলাম, এবং এখানে ডেটাবেস লিস্টগুলো তোমরা দেখতে পাচ্ছ। এছাড়াও EMBL ডেটাবেস, ইউরোপিয়ান মলিকুলার বায়োলজি ল্যাবরেটরি, এটা হচ্ছে একটা বায়োলজিক্যাল ডেটাবেস যেখান থেকে আমরা অ্যাকচুয়ালি সিকোয়েন্স ডাউনলোড করতে পারি। ওকে, এটা হচ্ছে আমরা দুইটাই কিন্তু নিউক্লিওটাইড মানে ডেটাবেস আমরা দেখলাম। এরপরে হচ্ছে এখানে স্লাইডে যদি যাও তোমরা এখানে দেখো এই যে লেখা আছে ডিডিবি যে ডেটাবেসটা, সেটাও আমরা একটু ইন্টারফেসটা দেখে আসি। এগুলো তোমরা বাসায় করবা, ডিডিবিজে, এই যে ওকে, DNA ডেটা ব্যাংক অফ জাপান। তোমরা এগুলো হচ্ছে সার্চ করবা, সার্চ করে দেখবা। তোমাদের সবার এডু মেইল আছে, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি সবাই ইজেইড বলে যে ডেটাবেসটা আছে এখানে সবাই করবা। GIZAID is a global science initiative and primary source established in 2008 that provides open access to genomic data of influenza viruses and the coronavirus responsible for the COVID-19 pandemic. এই ডেটাবেসে সবাই একাডেমিক ইমেল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবা, সবার কাছে যেহেতু একাডেমিক ইমেল আছে। এইটা হচ্ছে আরেকটা ডেটাবেস। ওকে, তাহলে এখানে NCBI দেখলাম, এই যে EMBL দেখলাম, DDBজে দেখলাম, তারপরে হচ্ছে GIZAID এটা। এছাড়াও ডেটাবেস আরও অনেক আছে, যেমন আমরা প্রোটিন ডেটা ব্যাংক যদি দেখি, PDB, এটা হচ্ছে প্রোটিন ডেটা ব্যাংক। ওকে, স্ট্রাকচারাল ভিউ অফ বায়োলজি, দিস রিসোর্স ইজ পাওয়ার্ড বাই দ্য প্রোটিন ডেটা ব্যাংক। ওকে, আর্কাইভ। তো এই যে PDB, এটাও একটা ডেটাবেস। এখানে মূলত আমরা প্রোটিনের যে স্ট্রাকচারাল ডেটা আমরা এখানে দেখতে পেলাম, এই যে দেখতে পাচ্ছ যে স্ট্রাকচারাল ডেটাবেস, আমরা প্রোটিনের স্ট্রাকচারটা এখান থেকে ডাউনলোড করতে পারি এখান থেকে। ওকে, তাহলে PDB দেখলাম এটা। এছাড়াও আরও একটা ডেটাবেস আছে,
যদি আমি একটু সার্চ করি ডিরেক্টলি পাবক্যাম, পাবক্যাম এই যে এটা হচ্ছে পাবক্যাম ইজ এ ওয়ার্ল্ড লার্জেস্ট কালেকশন অফ ফ্রিলি অ্যাক্সেসিবল কেমিক্যাল ইনফরমেশন। ওকে, এটাও আরেকটা ডেটাবেস। তোমরা কি এই ডেটাবেসগুলো যে আমি দেখালাম এই স্ক্রিনগুলো বা সার্চ করাটা তোমরা পরে শিখবা, সমস্যা নাই। এই ডেটাবেসগুলো তোমরা নিজেরা, আমি একটা এখানে ইম্পর্টেন্ট কাজ দিচ্ছি তোমাদের, এই গিজেইড এখানে তোমরা একটা ইয়ে করবা, অ্যাকাউন্ট ক্রিয়েট করবা। তোমাদের সবার একাডেমিক ইমেল আছে না? কাইন্ডলি রেসপন্স করো। হ্যাঁ, একাডেমিক ইমেল যেহেতু আছে, সবাই কাইন্ডলি এই গিজেইডে একটা ইয়ে করবা, মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবা। এটা ইম্পর্ট্যান্ট। ওকে, এটা লিঙ্কন যখন প্রজেক্টগুলো দেখাবে, লিঙ্কন এখান থেকে ডেটা নিতে পারে, দীপ্র নিতে পারে। ওকে, এছাড়াও তোমরা ইউসিএসসি ইউসিএসসি লিখে সার্চ দিলে এইটা মূলত হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার, এই যে এখানে দেখতে পারবা, এইটা হচ্ছে জিনোম ব্রাউজার। এই যে এখান থেকেও আমরা হিউম্যান জিনোম ডেটা, কোভিড আরও অনেক ধরনের ব্যবহার করি, মানে ডেটা এখান থেকে নিয়ে থাকি। তো এই জিনিসগুলা তোমরা হচ্ছে জাস্ট করবা, ডেটা রিট্রিভাল তোমাদেরকে শেখানো হবে, মানে ডেটা কালেকশন। সো ডোন্ট ওয়ারি। ওকে, এখন আমরা নেক্সট ফেজে যাচ্ছি। এইগুলো আমরা মোটামুটি দেখলাম নিউক্লিওটাইড ডেটাবেস বলতে আমরা কী বোঝাই। এরপর আছে ইএমবিএল ডেটাবেস, এটা অলরেডি আমি দেখিয়ে ফেলেছি। ইউরোপিয়ান মলিকুলার বায়োলজি ল্যাবরেটরি মেনটেন বাই ইউরোপিয়ান বায়োইনফরমেটিক্স ইনস্টিটিউট, ইবিআই। ওকে, জিএসএস জিনোম সার্ভে সিকোয়েন্সেস, এইচটিসি হাই থ্রুপুট সিডিএনএ সিকোয়েন্সেস, এইচটিজি এগুলো তোমরা একটু পড়াশোনা করবা। হাই থ্রুপুট জিনোমিক সিকোয়েন্সেস, ইএসটি এক্সপ্রেসড সিকোয়েন্স ট্যাগ অ্যান্ড প্যাটেন্টস। ডিবিজে এই যেটা বললাম ডিএনএ ডেটা বেস অফ জিনোম নেট, এটা হচ্ছে জাপানের, ডেভেলপড 1986 অ্যাজ এ কোলাবোরেশন উইথ ইএমবেল অ্যান্ড জিন ব্যাঙ্ক, প্রডিউস মেনটেন অ্যান্ড, এগুলো অ্যাকচুয়ালি আমাদের জানা প্রয়োজন। হ্যাঁ, ডেটাবেসগুলো কবে প্রতিষ্ঠিত হয়েছে, কারা মেনটেন করে, এই জিনিসগুলো আসলে জানা প্রয়োজন। প্রডিউসড মেনটেন অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই ন্যাশনাল ইনস্টিটিউট অফ জেনেটিক্স জাপান, সিকুয়েন্স ইজ সাবমিটেড বাই ওয়েব বেসড ডেটা সাবমিশন টুল। আদার ডেটাবেজেস, আরও কিছু ডেটাবেজ আছে এখানে দেখো, ইএসটিএস এক্সপ্রেস সিকোয়েন্স ট্যাগস, এদের ডিবিইএসটি একটা ডেটাবেজ আছে, জিন ব্যাক সাবসেট এডিশনাল ইএসটি স্পেসিফিক ডেটা ইমপ্লিমেন্টেড ইজ এ সিবেস রিলেশনাল ডেটাবেজ, এসএনপি সিঙ্গল নিউক্লিওটাইড পলিমরফিজম ডেটা। এই যে লিঙ্কগুলো আছে তোমরা এখানে যাবে। হ্যাঁ, এগুলো আরও কিছু ডেটাবেজ আছে। তারপরে হচ্ছে ডিবিএসএনপি, এটাকে বলা হয় ভেরি সিমিলার টু ডিবিএসটি ইন ফিলসফি অ্যান্ড ইমপ্লিমেন্টেশন। এখান থেকে মূলত এনসিবিআর এই যে এসএনপি যে ডেটা, সেখানে আমরা নিতে পারি, ডাউনলোড করতে পারি। প্রোটিন ডেটাবেজ, প্রোটিন সিকোয়েন্স ডেটাবেজ ফাংশন অ্যাজ রিপোজিটরি অফ র ডেটা, টু টাইপস, এটা দুই ধরনের হতে পারে, একটা প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি। হ্যাঁ, প্রোটিন স্ট্রাকচার ডেটাবেজ একটু আগে আমরা দেখেছি, পিডিবি প্রোটিন ডেটা ব্যাঙ্ক। প্রাইমারি ডেটাবেজেস সুইস প্রট আছে, টিআরএমবিএল আছে, এগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় প্রাইমারি ডেটাবেজ। ইট অ্যানোটেট দ্য সিকোয়েন্সেস, okay, describe protein functions, its domain structure, it post translation modifications, provide high level of annotation, minimum level of redundancy. আজকে আমরা যেগুলো দেখছি সেগুলো মেনলি জাস্ট বেসটা তৈরি করার জন্য, কোন জায়গায় কি পাওয়া যায়, কোন ডেটাবেস কি, কারা মেনটেন করে, এগুলা। হ্যাঁ, তো প্র্যাকটিক্যাল পার্টটা আসলে ইনশাল্লাহ সবারই ভালো লাগবে। হাই লেভেল অফ ইন্টিগ্রেশন উইথ আদার ডেটাবেসেস, TRMBL, it a computer annotated supplements of SwissProt that contains all the translation of EMBL nucleotide entries, not yet integrated SwissProt. এরপরে আছে PIR, Protein Information Resources, a division of NBRF, US. Okay, collaboration with Munich Information Center for Protein Sequences, যেটাকে সংক্ষেপে বলা হয় আমরা বা বলে থাকি MIPS. ওকে, আর এখানে জাপানিজ ইন্টারন্যাশনাল প্রোটিন সিকোয়েন্স ডেটাবেজ আছে, JIPID, ওয়ান অ্যান্ড সার্চ ফর এন্ট্রিজ, ডু সিকোয়েন্স সিমিলারিটি, আমরা জানবা যে হোয়াট ইজ সিমিলারিটি ইন্ডেক্স, হোমোলজি। ওকে, তারপর হচ্ছে হ্যামিং ডিস্টেন্স, এগুলা শিখবা ইনশাল্লাহ। PIR অলসো প্রডিউসেস MRL 3D, মানে ডিবি মানে ডেটাবেজ। ওকে, ডিবি মানে হচ্ছে ডেটাবেজ অফ সিকোয়েন্স এক্সট্রাক্টেড ফ্রম 3D স্ট্রাকচারস ইন পিডিবি, মানে প্রোটিন ডেটা ব্যাঙ্ক, একটু আগে দেখলাম আমরা। সুইসপ্রট, এটা সেকেন্ডারি ডেটাবেস কম্পাইল অ্যান্ড আফটার সিকোয়েন্স ডেটা ফ্রম ডিফারেন্ট প্রাইমারি ডেটাবেস, দিস ডেটাবেস কন্টেন ইনফরমেশন ড্রাইভ ফ্রম প্রোটিন সিকোয়েন্সেস অ্যান্ড হেল্প
the user determined whether a new sequence belong a known protein family. এরপরে সেকেন্ডারি ডেটাবেজ আছে কিছু ডেটাবেজ দুই ধরনের একটু আগে বলে আসছিলাম তোমাদের প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি এই যে একটা আছে প্রজেক্ট আর একটা প্রিন্টস ওকে প্রজেক্ট যেটা সেটা হচ্ছে যে এটা শর্ট প্রোটিন সিকোয়েন্স প্যাটার্ন অ্যান্ড প্রোফাইলস দ্যাট ক্যারেক্টারাইজেস biologically significant site in proteins it based on regular expressions describing রেগুলার এক্সপ্রেশন বলতে কী বোঝায় যাদের পাইথন নলেজ আছে একটু তারা জানবা অফ স্পেসিফিক প্রোটিন ফ্যামিলিজ অ্যান্ড ডোমেন্স এরপর হচ্ছে ইট ইজ পার্ট অফ সুইস প্রট তার মানে এই প্রজেক্ট যেটা এটা পার্ট অফ অ্যান্ড মেনটেন বাই দ্য সেম ওয়ে প্রিন্টস এটা হচ্ছে প্রোভাইড এ compendium of protein fingerprints okay group of conserved motifs that characterizes a protein family now has a relational version of protein prints s এগুলো তোমরা একটু সার্চ দিলেই পাবে blocks এটা হচ্ছে patterns without gaps in aligned protein families defined by project found by pattern okay searching and statistical sampling algorithms automatically determined ungapped কনজার্ভ সেগমেন্টস এরপর আরেকটা ডেটাবেজ রয়েছে সেটা হচ্ছে সেকেন্ডারি ডেটাবেজ সেটাকে বলা হয় PFAM ওকে ডেটাবেজ অফ প্রোটিন ফ্যামিলিজ এই যে FAM এটা অ্যাকচুয়ালি আসছে ফ্যামিলি থেকে ওকে আর P ফর প্রোটিন তো families defined as domains for each domain it contains a multiple alignment of a set of defining sequences and other sequences in Swiss prot okay tier imbil that can be matched to alignment protein structure একটু আগে যা দেখেছি একটাও কিন্তু স্ট্রাকচারাল ডেটাবেজ না আমাদের পিডিবি যেটা রয়েছে এটা হচ্ছে স্ট্রাকচারাল ডেটাবেজ অর্থাৎ মেইন ডেটাবেজ অফ 3D স্ট্রাকচারস অফ বায়োলজিক্যাল ম্যাক্রোমলিকুলস ওকে ডিটারমাইন্ড বাই এক্স রে হ্যাঁ তারপরে হচ্ছে এনএমআর যেটা আর পিডিবি এন্ট্রিজ কন্টেইন দ্য অ্যাটমিক কোঅর্ডিনেটস তোমরা কি এটা জানো যে অ্যাটমিক কোঅর্ডিনেটস বলতে কী বোঝায় তারপরে হচ্ছে তোমার ওরিয়েন্টেশন বলতে কী বোঝায় এগুলো যদি না জানো একটু ইয়ে করবা এগুলো সবই বায়োইনফরমেটিক্স 1-এ থাকার কথা এবং তোমাদের বায়োকেমিস্ট্রি প্রিন্সিপালস অফ বায়োকেমিস্ট্রি লেলিঞ্জারের যে বই আছে সেই জায়গাতে এগুলো থাকার কথা ওকে আমি জাস্ট একটা সোর্স বললাম আর তোমরা নিজেরা এটাই করতে পারবা কনসেন্ট্রেটেড উইথ দ্য অ্যাটমস আর কম্পিউটেড ফ্রম স্ট্রাকচার সেকেন্ডারি স্ট্রাকচার অ্যাকচুয়ালি PDB provide a primary archive all 3D structures for macromolecules such as proteins, DNA, RNA and various complexes. এছাড়াও আরও আছে স্ট্রাকচারাল ডেটাবেস একটা নাম হচ্ছে স্কপ ওকে স্ট্রাকচারাল ক্লাসিফিকেশন অফ প্রোটিনস আর একটা হচ্ছে CATH ক্লাস আর্কিটেকচার টপোলজি হোমোলোগাস সুপার ফ্যামিলি এনজাইম ডেটাবেজ আছে এই ডেটাবেজগুলো জাস্ট তোমরা নাম আমি এখন এটা দেখাবো সেটা হচ্ছে যে ক্লিনিক্যাল ডেটাবেজেস জেনারেলি কন্টেন ইনফরমেশন ফ্রম দ্য হিউম্যান আমাদের অনেক সময় হিউম্যান ডেটা বা জিনোম ডেটা নিয়ে আমাদের কাজ করতে হবে সেটা হচ্ছে এই ক্লিনিক্যাল ডেটাবেজ ওকে আমি এখানে এটা দেখানোর জন্য মেনলি ইয়ে করেছি সেটা হচ্ছে হিউম্যান জিন মিউটেশন ডেটাবেস যেটা কার্ডিফ ইউকে এটা আমরা এই যে HGMD.org এটা হচ্ছে তোমার ক্লিনিক্যাল ডেটাবেজ একটা এস রেজিস্টার্স নোন মিউটেশনস ইন দ্য হিউম্যান জিনোম অ্যান্ড দ্য ডিজিজ দে কজ এখানে ওমিম যে ডেটাবেজ সেটা অনলাইন মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স ইন ম্যান এটা হচ্ছে এনসিবিআইয়ের সাথেই যুক্ত এই যে দেখতে পাচ্ছ ncbi.nlm.nih.gov/omim এখানে গেলে তোমরা এই যে এখানে দুইটা ডেটাবেজের নাম দিয়েছি এই দুইটাই মেনলি এখানে যে দেখতে পাচ্ছ ওমিম ডেটাবেস কন্টেন্স অ্যাবস্ট্রাক্টস অ্যান্ড টেক্সট ডেসক্রাইবিং জেনেটিক ডিসঅর্ডার্স তোমরা নিশ্চয়ই জানো হোয়াট ইজ জেনেটিক ডিসঅর্ডার এটা তোমাদের জানার কথা টু সাপোর্ট জিনোমিক্স এফোর্ট অ্যান্ড clinical genetics it provides gene maps and known disorder maps it tabular listing formats okay contains keyword search এই যে দুইটা ডেটাবেস দেখতে পাচ্ছ এই দুইটা ডেটাবেস মূলত রিলেটেড টু হিউম্যান অনেক সময় আমাদের কাজ করতে হয় এরকম মানে হিউম্যান জিনোম নিয়ে তখন আমরা বা হিউম্যান ডেটা নিয়ে তখন আমরা এই ডেটাবেসগুলোতে সার্চ করে থাকি ডেটা ওকে এখানে আরও কিছু ডেটাবেজ আছে জিনোম জিনস এখানে অ্যাকচুয়ালি হবে জিনস অ্যান্ড জিনোমস ওকে
তারপরে বিবলিওগ্রাফিক ডেটাবেস, তোমরা এটা সবাই জানো, সেটা হচ্ছে পাবমেড। এখানে মূলত আমরা প্রিভিয়াস স্টাডি বা রেফারেন্সেস খুঁজি, এবং এটার মাধ্যমেও আমরা ডেটা ডাউনলোড করতে পারি বা ডেটা কালেক্ট করতে পারি। অর্থাৎ প্রিভিয়াস স্টাডিতে আমাদের বিভিন্ন ধরনের ডেটা লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে আমরা ডেটা ডাউনলোড করে নিতে পারি। পাবমেড কীভাবে সার্চ করতে হয়, আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে, তোমরা দেখে নিতে পারো, হাউ টু সার্চ পাবমেড। ডেটা মাইনিং টুলস, ওকে। তো এইখানে দেখো আমি কিন্তু অ্যানালাইসিস অ্যান্ড ফাংশন এইগুলা এই যে স্লাইডের মধ্যে সীমাবদ্ধ রেখে ইয়ে করলে কিন্তু আসলে হবে না। যেমন ব্লাস্ট, এটার কাজ কি? টু অ্যানালাইজ সিকোয়েন্স ইনফরমেশন, ডিটেক্ট হোমোলোগাস সিকোয়েন্সেস। তো এটার ফাংশন জানলাম, নাম জানলাম। ব্লাস্ট মানে বেসিক লোকাল অ্যালাইনমেন্ট সার্চ টুল, এটা জানলাম। কিন্তু এইটা জানলে আসলে শুধু কাজ হবে না, অ্যাকচুয়ালি এটা ইউজ করতে হবে। তো জাস্ট এই জন্য আমি আসলে এখানে ওই মানে লিস্ট অফ মাইনিং টুলস বা অ্যানালাইসিস টুলস আমি দিই নাই। আমরা যেটা করব সেটা হচ্ছে এই প্রত্যেকটা টুলসের মানে কাজ, মানে ব্যাকগ্রাউন্ডে কাজ কীভাবে হয় সেটা আমরা দেখার চেষ্টা করব। এবং এখানে যে প্রজেক্টগুলো তোমাদেরকে দেখানো হবে এবং যে টুলসগুলো তোমাদের দেখানো হবে, আমি আশা করি যে প্রত্যেকেরই বায়োইনফরমেটিক্স ব্যাকগ্রাউন্ডটা বা ভিত্তিটা তৈরি করতে হেল্প করবে। এখন আমরা মেইন পার্টে আসি, সেটা হচ্ছে এইটা আমি একটু ইলাবোরেটলি আলোচনা করব। স্টেপস ইন এ বায়োইনফরমেটিক্স প্রজেক্ট। একটা বায়োইনফরমেটিক্স প্রজেক্ট যখন আমরা করি, মানে মোট কথা হলো যে শুরু করতে চাই, তখন আমাদের কিছু কাজ আছে, সেটা আমাদেরকে করতে হবে। হ্যাঁ, সেটা আমরা যখন করব তখন আমরা বুঝতে পারবো যে আসলে এই প্রবলেমটা সলভেবল কিনা। আমাদের কিন্তু আসলে কোনো প্রবলেম যখন আমরা আইডেন্টিফাই করব, সেই প্রবলেম আইডেন্টিফাই করার পরে বুঝতে হবে যে আসলে এটা সলভেবল কিনা। ওটা সলভ করার জন্য আমাদের হাতে মানে অ্যাভেলেবল বা যথেষ্ট রিসোর্স আছে কিনা, এটা আমাদেরকে আসলে বুঝতে হবে। না বুঝলে কিন্তু আসলে আমি প্রবলেমটা আইডেন্টিফাই করলাম, কিন্তু আমি ওটা করতে পারবো না, মানে সলভ করতে পারবো না। এই জন্য ফার্স্টে যে কাজ সেটা হচ্ছে ইনিশিয়াল ইন্টারেস্ট, মানে আমি কী নিয়ে কাজ করতে চাই। হ্যাঁ, এরপরে যেটা করা উচিত, কিছু লিটারেচার খোঁজা উচিত, মানে হচ্ছে প্রিভিয়াস স্টাডি, হ্যাঁ, আমার ইন্টারেস্ট রিলেটেড। তারপরে হচ্ছে দেখা উচিত টেকনিক্যাল স্কোপিং। টেকনিক্যাল স্কোপিংয়ের মধ্যে কম্পিউটেশনাল রিসোর্সেস, মানে ধরো এখানে আমরা একটা ইন্টারেস্ট গ্রো করলাম। ফর এক্সাম্পল যে কোনো ধরনের একটা প্রজেক্ট, আমি ধরো মেটাজিনোমিক্স নিয়ে কাজ করতে চাই। তো মেটাজিনোমিক্স নিয়ে কাজ করতে চাইলে এখানে ডেটা সেটটা অনেক বড় হয়। তো আমার কম্পিউটারে দেখা গেলো র্যাম হচ্ছে 4 GB। তাহলে কিন্তু টেকনিক্যাল স্কোপিংয়ের আন্ডারে এসে আমি কিন্তু ধরা খেয়ে যাচ্ছি, কারণ আমার এখানে যথেষ্ট রিসোর্সেস নাই। তো ইনিশিয়াল ইন্টারেস্ট, তারপরে আমার দেখতে হবে টেকনিক্যাল স্কোপিং, মানে আমার কম্পিউটেশনাল রিসোর্সেস কেমন আছে সেটা আমাকে বুঝতে হবে। নাহলে আমাদের কাজের মানে আমাদের যেটা হয়, এরকম বহুবার আমি ফেস করেছি, কাজ শুরু করেছি, কম্পিটিশনাল রিসোর্সের জন্য আমার কাজটা বন্ধ হয়ে গেছে, এরকম বহু রেকর্ড আছে। সো যেটা করতে হবে, ইনিশিয়াল ইন্টারেস্ট, আমরা কী নিয়ে কাজ করতে চাই সেটা যখন আমাদের মাথায় আসবে, এরপর আমরা কিছু লিটারেচার সার্চ করবো, মানে প্রিভিয়াস স্টাডি। ফর এক্সাম্পল ধরো আমি দেখতে চাই, যেটা বললাম যে মেটাজিনোমিক্স ডিএনএ সিকোয়েন্স থেকে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন আমি খুঁজে বের করতে চাই, এটা ধরো আমার টার্গেট। তাহলে এটা আমার ইনিশিয়াল ইন্টারেস্ট। তো এই প্রবলেমটা প্রিভিয়াসলি অবশ্যই সলভড হয়েছে অন্যান্য দেশে। তো অন্যান্য দেশের মানে প্রিভিয়াস স্টাডিগুলো কীভাবে এই প্রবলেমটা অ্যাপ্রোচ করেছে সেটা আমরা পড়বো। এই ব্যাপারটাকে বলা হয় লিটারেচার রিভিউ। এই কাজটা করব, করার পরে আমরা মেনলি টেকনিক্যাল স্কোপিংটা দেখব। এই যখন আমরা লিটারেচার রিভিউ করব, তখন কিন্তু আলটিমেটলি আমরা বুঝে যাব যে এরা কিভাবে কোন টুলস ব্যবহার করেছে, মানে কোন মানের কম্পিউটার ইউজ করেছে, সব কিছু জানবো। তারপরে এখানে আমরা আমি যেটা করি, এই টেকনিক্যাল স্কোপিংয়ে এসে আমার কী টুলস ব্যবহার করতে হবে এবং তার জন্য কোন ধরনের রিসোর্স দরকার সেটা আমি এখানে লিস্ট করে ফেলি। ওকে, এর পরের কাজ হচ্ছে যে আমার মেন্টর খুঁজে বের করতে হবে, বা এই প্রজেক্টে আমাকে কেউ অ্যাসিস্ট করবে এরকম কাউকে খুঁজতে হবে, তাই না? তো এরকম কাউকে যখন আমি খুঁজবো, তার মানে হচ্ছে আমাকে একটা ফর্মাল চিঠি লিখতে হবে, মানে প্রফেসর বা কোনো একজন মেন্টরের কাছে, যেটাকে আমরা বলে থাকি রিসার্চ প্রপোজাল। তো এই রিসার্চ প্রপোজালটার কাজ হচ্ছে যে তুমি এই রিসার্চটা কীভাবে কন্ডাক্ট করবা তার একটা ডিটেল বর্ণনা, মানে
কি কি করতে চাও সেটা এই রিসার্চ প্রপোজালের মাধ্যমে প্রফেসরকে দিতে হয়। তার মানে হচ্ছে টেকনিক্যাল স্কোপিংয়ের পরে রিসার্চ প্রপোজাল, এটা গেল। এই রিসার্চ প্রপোজালের পরে আসে অ্যাসেস অ্যান্ড অ্যাসাইন, তারপরে ডেটা ট্রান্সফার। ওকে, ডেটা ট্রান্সফারের পরে আসে ডেটা অ্যানালাইসিস। ওকে, এরপরে রিপোর্টিং বা ম্যানুস্ক্রিপ্ট রাইটিং, এই পার্টটা হচ্ছে এখানে থাকে, ম্যানুস্ক্রিপ্ট রাইটিং। তো আমি সিম্পলি যদি এই ডেটা অ্যানালাইসিসের যে পার্টটা, এখানে যদি আমি তোমাদের একটু বলি এই অ্যানালাইসিস পার্টটা কীভাবে কাজ হয় সেটা আমি তোমাদেরকে একটু বলতে চাই। সেটা হলো ফার্স্টে আমাদের যেটা করতে হয় ডেটা কালেকশন। এই ডেটা কালেক্ট করার পরে এই ডেটাটা আসলেই সুইটেবল কিনা, মানে হচ্ছে ডেটার কোয়ালিটি কেমন সেটা আমাদেরকে চেক করতে হয়, সেটাকে বলা হয় কিউসি, কোয়ালিটি কন্ট্রোল। এরপরে আসে এই ডেটা অ্যানালাইসিস পার্টটা। তার মানে তোমরা বুঝতে পারছো যে এখানে কিন্তু আরও কিছু পার্ট আছে, তাই না? ডেটা অ্যানালাইসিস, এই ডেটা অ্যানালাইসিস করলাম, অ্যানালাইসিস করার পরে ইন্টারপ্রিটেশন, মানে হচ্ছে সেখান থেকে আমি কী পেলাম সেটা আমাকে লিখতে হবে, ইন্টারপ্রিটেশন। তারপরে থাকে রিপোর্টিং, মানে হচ্ছে আমার এই ইন্টারপ্রিটেশনে যা যা পাবো সেটা আমার রিপোর্ট, মানে ম্যানুস্ক্রিপ্ট হোক, থিসিস, তোমার হচ্ছে ডেজার্টেশন হোক, বা ধরো কোনো একটা প্রজেক্টের রিপোর্ট নর্মাল, এটা আমাদেরকে লিখতে হয়। ওকে, এইটা হচ্ছে একটা বায়োইনফরমেটিক্স প্রজেক্ট কিভাবে আমরা মানে শেষ করব, শুরু থেকে শেষ পর্যন্ত আমরা একটা বায়োইনফরমেটিক্স প্রজেক্ট কিভাবে কাজ করব। ঠিক আছে? ওকে, বুঝতে এতটুকু কারো কোনো সমস্যা আছে? এই পর্যন্ত যে আলোচনা করলাম কারো কোনো প্রবলেম? বুঝিনি। ও আচ্ছা, এই প্রপোজাল ডেভেলপ করার পরে অ্যাকচুয়ালি এই প্রপোজালটা আমাদেরকে মানে ইয়ে করতে হবে, মানে আমি লিখলাম, লেখার পরে তো মানে আমার যে মেন্টর থাকবে বা প্রফেসর, সে এই কাজটা করবে, মানে অ্যাসেস মানে ইভালুয়েট করবে। ওকে, ইভালুয়েট করার পরে তার কোনো পরামর্শ থাকলে সে সেটা করবে বা ইয়ে করবে। দেন ল্যাবে যে ডেটাটা জেনারেট হলো সেটা কী করবে, ট্রান্সফার করবে। ওকে, মানে বায়োইনফরমেটিশিয়ান যে তার কাছে ট্রান্সফার করবে, তারপরে সে এই যে অ্যানালাইসিস প্রসেসে ঢুকবে। বুঝাতে পারছি? ওকে, এখন যদি আমরা একটা সেকেন্ডারি ডেটা, মানে সেকেন্ডারি ডেটা নিয়ে আমরা কাজ করি, তাহলে যেটা আমরা করি সেটা হচ্ছে আমাদের টপিকটা সিলেক্ট করি, মানে টপিক সিলেক্ট করার পরে তারপরে হচ্ছে টপিক সিলেক্ট হয়। টপিক সিলেক্ট হওয়ার পরে আমাদের যেটা করতে হবে লিটারেচার রিভিউ করব। লিটারেচার রিভিউ করার পরে কী কী টুলস লাগে সেইগুলো আমরা এখানে কি করব, মানে তোমার হচ্ছে লিস্ট করব। টুলস লিস্ট করা হয়ে গেল। টুলস লিস্ট করার পরে আমাদের কাজ হচ্ছে ডেটা কালেক্ট করা। ডেটা কালেক্ট করলাম। ডেটা কালেক্ট হয়ে যাওয়ার পরে কিউসি মানে কোয়ালিটি কন্ট্রোল বা কোয়ালিটি চেক করলাম। করার পরে হচ্ছে আমাদের অ্যানালাইসিস। এই যে টুলসগুলো আমরা এখানে চুজ করেছি, এটা ব্যবহার করে আমরা কী করব, অ্যানালাইসিস করব। তারপরে অ্যানালাইসিসের পরে থাকে ইন্টারপ্রিটেশন। ইন্টারপ্রিটেশনের পরে কি থাকবে, রিপোর্টিং। আমি তোমাদেরকে এই সেকেন্ডারি ডেটাও কীভাবে কাজ করে সেটাও একটু এখানে শেয়ার করার চেষ্টা করলাম। আমার কথা কি বুঝছো সবাই? এই ফ্লোতে মেনলি কাজগুলো হয়ে থাকে। এই যে টপিক, লিটারেচার রিভিউ করবো আমরা একটু, তারপরে টুলসগুলা, মানে এইভাবে অ্যাকচুয়ালি এটার কোনো ধরাবাঁধা নিয়ম নাই, কিন্তু আমি এভাবে করি, এটা আমার কাছে কনভিনিয়েন্ট মনে হয়। হ্যাঁ, টপিক, তারপরে আমরা লিটারেচার রিভিউতে দেখব যে ওই টপিকের উপর কীভাবে তারা কাজ করেছে, কীভাবে তারা ওই প্রবলেমটা অ্যাপ্রোচ করেছে বা সলভ করেছে। এরপরে হচ্ছে আমি তারপরে ডেটা কালেকশন ফেজে যাব। ডেটা কালেক্ট করার পরে কোয়ালিটি কন্ট্রোল, অ্যানালাইসিস, ইন্টারপ্রিটেশন অ্যান্ড রিপোর্টিং। ওকে, ওকে, এটাই ছিল আজকের মতো। হ্যাঁ, হ্যাঁ। পাবমেড, পাবমেড, অলওয়েজ আমরা পাবমেড খুঁজবো। হুম, পাবমেড হচ্ছে বায়োমেডিক্যাল ডেটাবেজেস। ঠিক আছে, গুগল স্কলার কিন্তু বায়োমেডিক্যাল ডেটাবেজ না, এটা সব ব্যাকগ্রাউন্ডের। সো পাবমেড খুঁজবো আমরা। ঠিক আছে, ওকে, এই হচ্ছে আমাদের আজকের লেকচারে ছিল